নমস্কার, আপনাদের স্বাগত জানাই দ্য গিকি পড বাংলা এই চ্যানেলে। জাস্ট এই কিছুদিন আগে দুর্গাপুজো শেষ হয়েছে এবং আমরা যারা আগরতলায় থাকি বা আমরা যারা ত্রিপুরার অধিবাসী, আমাদের জন্য দুর্গাপুজো মানে অন্য একটা ভিন্ন আলাদা স্বাদের একটা উৎসব, যেখানে 6-7 দিন ধরে আমরা সব কিছু ফেলে উৎসবে মেতে থাকি। তো আজকের এই এপিসোডে আমার সাথে আছে আমার 3জন বন্ধু, যারা কিনা আগরতলাতেই ছোটো থেকে বড় হয়েছে এবং আমরা সকলেই ছোটোবেলা থেকে এখন পর্যন্ত দুর্গাপুজোর যে বিভিন্ন পরিবর্তন হয়েছে বিভিন্ন রূপে বা কিংবা দুর্গাপুজো সেলিব্রেশনে যেরকম পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলেছি। আমরা কথা বলেছি বিগত 20 বছর বা 10 বছরে দুর্গাপুজোর কী পরিবর্তন হয়েছে আগরতলাতে, খাওয়া দাওয়া, তারপরে বিভিন্ন রীতিনীতি কীভাবে পরিবর্তন হয়েছে। পুরোটা ফান ওয়েতে করেছি অ্যান্ড আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে এবং ছড়িয়ে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে এবং মতামত জানাবেন আপনাদের কীরকম লেগেছে। দুর্গাপুজো মানেই আমাদের মনে একটা নানা উৎসাহ এনে দেয়, নানা নতুন ব্যাপারে আমাদের আগ্রহী করে দেয়। ছোটবেলা থেকেই দুর্গাপুজো আমরা দেখে এসেছি আগরতলায়, অনেকে আমরা দেখেছি কলকাতায় বা বিভিন্ন রাজ্যেও আমরা দেখেছি। তো তোমাদের কি মনে হয় যে দুর্গাপুজো ছোটবেলা থেকে এখন অবধি কিভাবে চেঞ্জ হয়েছে বা কিভাবে এর অবনতি বা উন্নতি হয়েছে? সেটার বিষয়ে কি মনে হয়? এই ছোটবেলায় একটা আবেগ বা উৎসাহ থেকে কি মনে হয়? কিরকম চেঞ্জ হয়েছে? রাজস্বী? আহ আমার যদি বলতে হয় তো বলবো যে দুর্গাপুজো এখনের যে ব্যাপারটা এটা অনেক বেশি থিম ওরিয়েন্টেড, অনেক বেশি আহ যেটার মধ্যে সোশ্যাল মিডিয়া ইনক্লুডেড অফকোর্স। আর ওটার মধ্যে আবেগ জিনিসটা আছে এখনো, ওর যে একটা ভক্তি আছে বা একটা আমাদের ডেডিকেশন আছে, ওই জিনিসটা আমাদের মধ্যে কিছু হলেও আছে। আমাদের থেকে পুরোনো জেনারেশনের ওই জিনিসটা একটু বেশি, আমাদের পরের জেনারেশনে এটা শুধুই একটা মজার বিষয় বেশি কম্পেয়ার টু একটা একটা যে কালচারের পোর্শন আছে ওর তুলনায়। ওটার একটা বড় এক্সাম্পল যে এখন যে আগরতলায় কার্নিভেল হয়, কার্নিভেল জিনিসটা পুরোর সাথে কোনো রিলেশন নেই, কিন্তু ইটস এ ভেরি গুড ইভেন্ট, আই লাভ ইট। আর খুব বড় করে এটা হয়ও। আর বেসিক্যালি এটা একটা বিসর্জনেরই পার্ট, তো বিসর্জনকেই আমরা কার্নিভেল নাম দিয়ে ওটার মধ্যে উল্লাস, নাচানাচি, মাতামাতি সবকিছু করি। ছোটবেলা থেকে আমরা যে এলিমেন্ট গুলো পুজোতে দেখেছি, যেমন সকালবেলা উঠে ফুল চুরি করা, শিউলি ফুল তুলে আনা, অথবা অঞ্জলি দেওয়া, অথবা ওই বড়দের প্রণাম করা, যা সবার আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে ওদেরকে প্রণাম করা, মিষ্টি করা, বিতরণ করা, ফ্যামিলির সঙ্গে একটা রাত্রেবেলার মহাভোজ করা। আমার বাড়িতে পুজো হয়েছিল তো তখন এই সবগুলো এলিমেন্টই আমি সুন্দর করে দেখেছি আর কি। কিন্তু আজকের দিনে এটা মেইনলি হচ্ছে আহ ভালো ভালো জামা কাপড় পরে বেরোনো, ফটো তোলা, পোস্ট করা। তো এইভাবে আমি বড় হয়েছি, তাই জন্য পুজো আমার জন্য চেঞ্জ হয়েছে। আর প্লাস পুজো শুরু হয় চতুর্থী থেকে। আর চতুর্থী থেকে একটা কম্পিটিশন থাকে সবসময় যে কে ফার্স্টে কোন পুজো দেখে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে। তো ইটস কাইন্ড অফ লাইক আমি এটা দেখে ফেলেছি, চতুর্থী সেটেলড। তো হ্যাশট্যাগ চতুর্থী সেটেল, পঞ্চমী সেটেল, এরকম ভাবে চলতে থাকে। ঠিক আছে। তো এটা এখন আহ এখন ব্যাপারটা হয়েছে যে কে কার আগে সবাইকে এটা স্পয়েল করে দেবে যে এই পুজোটা এরকম মানে এতটা ভালো করেছে বা এই পুজোর থিম এটা, যেটা আমাদের সময় একদমই ছিল না। আমাদের সময় ছিল যে আমরা কিভাবে আহ এনজয় করছি এই থিমটা, বা কোনখানে যাব, এই প্যান্ডেলের পরে কোথায় খাওয়া দাওয়া হবে, ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে। আমাদের কাছে পার্সোনাল টাইম অ্যান্ড ইনভলভমেন্ট উইথ আওয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, যেটা এখন একদমই নেই। আছে, বাট ইটস মাচ মোর নিউক্লিয়ার ইন দ্য সেন্স। তো এখন এটা হওয়াতে কি হয়েছে যে আমাদের যে ট্রেডিশনস এন্ড কাস্টমস ওটা অনেকটা অনেকটা হারিয়ে আছে, বিকজ দে হ্যাভ টু কম্পিট উইথ দি ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ডস অফ টিকটক অ্যান্ড ইনস্টাগ্রাম রিলস। যে ওটার যে বাঙালিয়ানা বা আমাদের যে আন্তরিকতা, ওটা অনেকটা হারিয়ে যাচ্ছে। তো হারিয়ে গেছে already। তো এখন সবাই কেউ কোনো প্যান্ডেলে গান চলছে ওটা দেখে টিকটকের একটা ডান্স
ভিডিও বানিয়ে নিল বা রিলের একটা ভিডিও বানিয়ে নিল, ওটাই ওদের ওই ওই দিনের আফটার, লাইক এট দি এন্ড অফ দি ডে, ইট ডাজ নট ম্যাটার কি ওরা এনজয় করেছে ওই ইভেন্টটা, এটা ম্যাটার করে যে কতটা লাইক এসছে ওদের ওই পোস্টের মধ্যে। ওটাই ওদের কাছে বেশি ইম্পর্টেন্ট, ওটা দেখে ওদের মানে আহ, মানে এক্সাইটমেন্টটা বেশি আসে। তো দ্যাটস মানে দ্য বেসিক, মেইন। হ্যাঁ, বেসিক্যালি পুজোটা এখন সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড বেশি হয়ে গেছে, রেদার দেন আমরা নিজে গিয়ে এনজয় করব, আমরা নিজে গিয়ে উপভোগ করবো ওই অনুষ্ঠানটা, একটা স্মৃতি তৈরি করব, যেটাকে কোর মেমোরি বলে। কোর মেমোরিটা এখন তৈরি হতে পারছে না। তো সোমেন, এই পুজো নিয়ে তোর কি মনে হয় যে এখন আহ, যে পুজো, আহ, এখনকার জেনারেশন যে পুজো উপভোগ করছে, যা বা আমরা যেরকম করতাম, সেখানে রীতিনীতি বা বিভিন্ন প্যান্ডেল পরিক্রমার মধ্যে কি ডিফারেন্স এসছে, কি পার্থক্য এসছে? আমি একদম স্টার্টিং থেকে শুরু করছি। বেসিক্যালি মানে হোয়াট পুজো ইজ ফর মি, দেন আই ক্যান এক্সপ্লেন বেটার। ওকে, সো দুর্গাপূজা এখনো যখন ঘুমের মধ্যে যদি আমাকে কেউ শোনায়, বেসিক্যালি ইটস ভেরি মাচ এক্সাইটমেন্ট ইন মাই হার্ট। হ্যাঁ, কিছু একটা শুরু হলে ইটস লাইক দুর্গাপুজো, মানে ইটস সো মাচ, মানে ইয়ে এনগ্রেভড ইন আওয়ার, মানে ইন আওয়ার মাইন্ড, ইন আওয়ার হার্টস, যে ইটস সামথিং অফ এ এক্সট্রাভাগান্সা। ঠিক আছে, সো এখন বেসিক্যালি এখনো মানে এভরি ওয়ান অফ আওয়ার গ্রুপ, মানে উই হ্যাভ এ গ্রেট গ্রুপ অফ ফ্রেন্ডস, যারা আমরা পুজো একসাথে ঘুরি। ছোটবেলায় মা বাবার সাথে বেশি করে ঘুরতাম, মা বাবার আঙ্গুল ধরে ভালো করে ঘুরতাম। ইচ এন্ড এভরি প্যান্ডেল, আমার বাবার যেরকম মানে পুজো পরিক্রমার শখ, আমারও সেরকম, আই ইনহেরিটেড দ্যাট থিং। ঠিক আছে, সো বেসিক্যালি দুর্গাপূজা ইজ লাইক এন ফেনোমেনন, মানে কলকাতা দুর্গাপূজা মে বি সামথিং ডিফারেন্ট, লাইক more of a community based Durga Puja. Agartala probably slightly different, more of শহর পরিক্রমা করা, because we had in a small city, so so slightly different. সো বেসিক্যালি এখন প্রশ্নটা যেহেতু আছে যে আমাদের যে কি ডিফারেন্সটা হয়েছে, ছোটবেলার অনেক ছোট 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 জিনিস হয়েছে, যেটা তখন আর এখনের মধ্যে অনেকটা তফাৎ ফেলে। লাইক আই এম নট সেইং দিস ইজ গোয়িং টুয়ার্ডস এ ব্যাড থিং, অর দিস ইজ নট গোয়িং টু এ, দিস ইজ নট গেটিং গুড বেটার, বাট আমাদের সাথে যে মেমোরিজটা আছে ছোটবেলা দুর্গাপূজার সাথে, ইটস এ কোয়াইট ডিফারেন্ট নাও। ছোটবেলা দুর্গাপূজা আসার আগে 7 দিন আগে বন্দুক কেনাটা মাস ছিল, ক্যাব বন্দুক ফোটাবো বলে। 3-4 জন ভাই বোনরা মিলে এই বন্দুক ফোটাতাম আমরা, সিঁড়ির ওপর নিচ থেকেও একজন একজন গুলি মারতাম। তো ওগুলো ছিল দুর্গাপূজার প্রি প্রি মাহলটা। সো একটা যে মোমেন্টাম বিল্ড আপ হয় টু ফ্রম মহালয়া অর সামথিং 2 to 3 days লেটার, আপ টু দশমী। ঠিক আছে, সে একটা মোমেন্টাম বিল্ড আপ হয়, এন্ড ওয়েন ইউ আর এট সপ্তমী অর অষ্টমী, ইউ আর এট দ্য পিক অফ ইট, এন্ড দেন গ্রাজুয়ালি ওটা দশরার পরে ইট গোজ আফটার লক্ষ্মী পূজা, ইট গ্রাজুয়ালি গোজ ডাউন। সো এটা একটা ফেনোমেনন ছিল, লাইক 10 to 15 days এর ফেনোমেনন। ঠিক আছে, সো দিস থিংস আই এম নট সিং ইন টুডেস কিডস। সো বেসিক্যালি মোর ওরা একটা দুর্গাপূজা আসছে, ওকে দে, মানে আই ডোন্ট নো, মেবি আই এম নট কমপ্লিটলি অ্যাওয়ার অফ দিস থিং, বাট আমাদের কাছেও যেহেতু, বিকজ উই আর নাও মানে ডে টু ডে উই আর মাচ মোর বিজি, উই হ্যাভ আওয়ার জবস, উই আর এনগ্রসড ইন আওয়ার ডেইলি ওয়ার্কস। সো আমরাও ততটা টাইম দিতে পারি না দুর্গাপুজোর জন্য, যে আমি এখন যাই সপ্তমীর দিন, অষ্টমী নবমী দশমী বন্ধুদের সাথে দেখা করে ঘুরে এসে পড়ি। সো আমার জন্য দুর্গাপুজো যেটা এখন কারেন্টলি আছে, সেটা হলো কাইন্ড অফ কি, লাইক আই এম trying to relieve those nostalgia that I used to spend in my childhood days. Maybe I'm not quite getting that thing entirely, but okay, doing the doing the uh, doing the Durga, celebrating the Durga Puja with my family, with my friends, is like getting the nearest, মানে getting to the nearest, যে ওই নস্টালজিয়া যাতে আবার রিলিভ করতে পারি। বাট ওকে, সাম থিংস আর ডিফারেন্ট। আমরা প্রত্যেক বছর যাই, কিছু কিছু চেঞ্জেস দেখতে পাই, সবকিছু চেঞ্জেস দেখতে পাই, এন্ড মানে আই এম ভেরি পজিটিভ ইন দ্য সেন্স যে হ্যাঁ, যেটা হচ্ছে মেবি ইটস এ জেনারেশন চেঞ্জ। ঠিক আছে, জেনারেশন চেঞ্জ। আগের মতো সেরকম ভিড়ও দেখা যায় না আজকাল দুর্গাপুজোর মধ্যে, সেই ভিড়টাও দেখা যায় না আগে যেটা দেখা যেত। অনেক কিছু চেঞ্জ, মোবাইলে সময় ফটো তোলা জিনিসটা মধ্যে আসতো না, নেভার, ইট নেভার, মানে 10 সেন্সও আসতো না, বিকজ দ্যাট ডে ইউজ টু বি না ক্যামেরা, ওই যেগুলো রিল ওয়ালা ক্যামেরা থাকতো। সো ওয়ান উডেন্ট ইউজ দ্যাট ওয়ান রিল টু জাস্ট গেট এ পূজা ফটো। ঠিক আছে, এখন হান্ড্রেডস অফ কাউর পিক্সেল আছে, কাউর আইফোন আছে, সো বিভিন্ন ইয়ে দিয়ে ইমেজ এফেক্ট দিয়ে ওগুলি ফটো তোলা হয়। সো মিটিং উইথ ফ্রেন্ডস, মিটিং উইথ ফ্যামিলি, ওসব। সো আই এম নট সেইং যে এগুলি খাবার এগুলো ভালো, বা অ্যাকচুয়ালি ওয়ান হু ইজ ডুইং দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি, মানে ওদের কোনো ইমোশনস নেই, দে মাইট হ্যাভ ইমোশনস, বাট দিজ আর নট লিঙ্ক টু আস কারেন্টলি। আমরা যেটা এখন রিলেট করছি আর তখনের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। বাট স্টিল দ্য বেটার বেস্ট থিং ইজ যে আমাদের বন্ধুদের যে গ্রুপটা আছে এখনো, কারেন্টলি উই গো টু দুর্গা পূজা, স্টিল উই সেলিব্রেট ডিসপাইট অল দ্য চেঞ্জেস।
উই হ্যাভ নট গিভেন আপ আওয়ার হোপ। সো এখন আমরা যে আছি, মেবি আরো থাকবো, আই উড উইশ দ্যাট এটা অনেকদিন চলতে থাকুক, এন্ড হোয়াট এভার জেনারেশন থ্রোজ অন আস উইল টেক ইট। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক কথা বলেছো যে আমরা এখন রিলেট করতে পারি না, যে জেনারেশনটা আছে ওদের সাথে, ওদের যে পুজোর নিয়ে প্ল্যান ওগুলোর সাথে রিলেট করতে পারি না। তো এখন পুজোটা একটা ট্রেডিশন না থেকে এখন কমার্শিয়ালাইজ হয়ে গেছে। এখন প্রতিটা পুজো প্যান্ডেলে আমরা দেখতে পাই স্পন্সরদের ব্যানার্স বা আরো অন্য কিছু অন্য ইভেন্টস থাকে যেগুলো স্পন্সর দ্বারা থাকে। সেই ব্যাপারে কি কি চেঞ্জেস আমরা দেখতে পাই, অগ্নিমিত্র? হ্যাঁ, তো বেসিক্যালি ডিফারেন্ট এখন সবখানে পাবলিসাইজ করাটা বেশি ইম্পর্টেন্ট সবার জন্য। তো এখন আহ, ওদের ফার্স্ট প্রায়োরিটি থাকে যে স্পন্সরশিপ যদি আসে দেন উইল গেট এ শট অ্যাট মেকিং সামথিং বিগ। তো এখন এটা হওয়াতে কি হয়েছে যে স্পন্সরশিপ যারা দেয় দে আর ভেরি সিলেক্টিভ। তো ওরা সিলেক্ট করে ওইরকম জিনিসই যে হু হ্যাভ পারফর্মড ওয়েল ইন দি পাস্ট। তো এটা হওয়াতে কি হয়েছে, আগে যেটা ভ্যারাইটি ছিল যে এনি there was a surprise factor যে any club can make a great theme pujo out of nowhere. তো তখন to explore every club was a suspense for us. তো আমরা সবখানে যেতাম টু ডিসকভার অ্যান্ড সবার সাথে কথা বলতাম যে কোন কোন ক্লাব ভালো হয়েছে, কি আসে বিষয়, সেই হিসেবে আমরা যেতাম। বাট এখন স্পন্সরশিপ পাওয়াতে কি হয়েছে যে ওরা সিলেক্টেড ক্লাবদেরকেই স্পন্সর করে যারা হু হ্যাভ এ রেকর্ড অফ পারফর্মিং ওয়েল। এবং এটা কি করে হয়, যা প্রত্যেক বছর ওরা অ্যাওয়ার্ড করে বিভিন্ন নিউজ পেপার এজেন্সি, তারপরে ডিফারেন্ট অ্যাসোসিয়েশন থেকে বেস্ট পুজো, বেস্ট আইডল, বেস্ট থিম এগুলোর মধ্যে অ্যাওয়ার্ড করে। তো এগুলোর মধ্যে অ্যাওয়ার্ড করাতে কি হয় যে এটার মধ্যে ইন্টারনাল অনেক পলিটিক্স আছে। তারপরে ওরা যে সিলেকশন প্রসিডিওর করে হুইচ ইটস বেসিক্যালি দে সিলেক্ট ভেরি সিলেক্টেড জাজেস। তো ভ্যারাইটি অফ জাজেসও কম। তো যার জন্য the the things that they might find tasteful might not be tasteful to others. তো অনেক সময় কি হয় যে আনডিজার্ভিং ক্লাবস অ্যাওয়ার্ড পায়। তো ফার্দার ডাউন দি লাইন ওরা কি হয় যে দে গেট স্পন্সর্স অলসো অ্যান্ড দে ওয়েস্ট দ্য মানি অলসো। তো আমরা দেখি যে বিভিন্ন রকমের ক্লাবের মধ্যে অর্কেস্ট্রা তৈরি করে। তো অর্কেস্ট্রা ইজ এ ফাসাড। তো ওটার পেছনে ওরা বেসিক্যালি ওদের নিজস্ব টাকা সরিয়ে রেখে দেয়। ঠিক আছে। তো এখন এই স্পন্সরশিপের জন্য অনেকটা পুজো এখন মানে আন্তরিকতা লুজ করে নিয়েছে। তো এখন বেসিক্যালি এখন যে আগে যে আমরা ভাবতাম যে সবার সাথে ডিসকাস করে কোনো একটা পুজোতে যাব, তারপরে আমরা যেটা দেখেছি ওটা ডিসকাস করবো সবার সাথে, দেন উইল গো টু দি বেস্ট ওয়ান্স ইন দ্যাট ইয়ার। তো ওটা এখন এরকম হয়ে গেছে যে উই নো দ্যাট দিস ক্লাব হ্যাজ সো মাচ স্পন্সর, তো দিস ক্লাব উইল প্রবাবলি গেট দি বেস্ট থিম পুজো। তো আমরা ওখানেই যাই ফার্স্টে। এবং আমরা কাইন্ড অফ লাইক চেক লিস্টে কনভার্ট করে নিই ওটা। তো হুইচ ইজ নট এ গ্রেট ডিল ইফ ইউ ওয়ান্ট টু এনজয় দি দুর্গা পূজা ইন ইটস অরিজিনাল ওয়ে। তো দ্যাটস হোয়াট আই থিঙ্ক। হ্যাঁ, হ্যাঁ, সেই এই পয়েন্টটা নিয়ে এখন যে অ্যাওয়ার্ড সেরিমনিটা হয় প্রায় দুর্গাপুজো চলাকালীনই আমি অনেক দেখতে পেলাম এবার সোশ্যাল মিডিয়াতে, নবমীর দিনই অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছে, দশমীর দিনই অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছে। তো এই অ্যাওয়ার্ডটা আমার মনে হয় যে এটা একটা এখন একটা বলিউড অ্যাওয়ার্ডের মতো হয়ে গেছে। মানে কোনায় কোনায় অ্যাওয়ার্ড আছে এখন, কোনায় কোনায় থেকে অ্যাওয়ার্ড, প্রায় সবাই প্রতিটা অ্যাওয়ার্ড ক্লাবই পায়, অ্যাওয়ার্ড। আমি তো দেখছি সবাই অ্যাওয়ার্ড পায়, সবাই ফার্স্ট, সবাই সবাই সেরা, ফার্স্ট। এবার পুজো সেরা পুজো। সেটা মানে সেটা কি পরিবর্তনে, যেরকম অগ্নি বললো যে স্পন্সরশিপের জন্য এটা মেইনলি হয়, ওটা সিলেক্টিভলি করে দেয়, যাদের ওরা স্পন্সর দেয় ওদেরই ওরা অ্যাওয়ার্ড দেয় এরকম। সো ক্রেডিবিলিটি যেরকম হারাচ্ছে সেরকম কি করলে এটা বাড়তে পারে? আমাদের সময় ছিল যখন একটা মেবি স্টেট স্পন্সর্ড অ্যাওয়ার্ড ছিল, যে সবগুলো পুজোকে দেখে একটা অ্যাওয়ার্ড দেওয়া হতো, এখনো হয়তো আছে, বাট ওই আগাছার মতো আহ, আসা ওই অ্যাওয়ার্ড গুলো মেইন অ্যাওয়ার্ডটার ক্রেডিবিলিটিকে হারিয়ে দিচ্ছে। তো সেটার ক্ষেত্রে এখন কি মনে হয় আমাদের পুজো কোথায় এগিয়ে যাচ্ছে স্পন্সরশিপকে নিয়ে, সোমেন? স্পন্সরশিপ ব্যাপারটা এন্ড এই অ্যাওয়ার্ড সেরেমনি ব্যাপারটা যে দুর্গাপুজোর সাথে আছে, ইটস ভেরি মাচ এখন লাইক এটার একটা পজিটিভ সাইড আছে এন্ড নেগেটিভ সাইড আছে।
নেগেটিভ সাইড যেটা অগ্নিমিত্র বললো, যে ইটস লাইক কোনো আন্তরিকতা নেই, স্পন্সরশিপস আর গেটিং স্পন্সরশিপস গেট টুয়ার্ডস দ্য মোর বিগার ক্লাবস, বড় বড় ক্লাব যাদের কাছে অনেক মনিটারি অ্যাসেট আছে, and who can invest money, and again this in turn next year যাবে গিয়ে again they will attract the sponsors. It's a never ending cycle, ঠিক আছে? The things that actually impact the overall quality of the pandals, মানে যেগুলি থিমস এন্ড এখন আজকাল এখনো দেখা যাচ্ছে যে এরকম আগে ইনোভেশন অনেক বেশি ছিল পুজোগুলোর মধ্যে, ইনোভেশন। এখন ইটস কাইন্ড অফ লাইক বড় প্যান্ডেল বানিয়ে দাও, বড় প্যান্ডেল একটা মন্দির বানিয়ে দাও, সামথিং, দেয়ার ইজ নাথিং ইনোভেশন, রাইট? যেমন এবার দেখালো কোনোখানে এই কি আমাদের কোনো এস্টাবলিশ মন্দির বানিয়ে দিয়েছে, এস্টাবলিশ আমাদের ইন্ডিয়াতে যে অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে এগুলো মন্দির বানিয়েছে, they are never even close to the actual mandir, but just for they have to make a theme, একটা থিম বানিয়ে দিতে। so this is happening like that because ওদের অনেক পয়সা আছে, তো লম্বা লম্বা প্যান্ডেল দাঁড় করাতে, এরিয়া নিতে ওদের কোনো সমস্যা হচ্ছে না। বাট where is the innovativeness? আগে লাইট এন্ড সাউন্ড শো ছিল, there were I remember there were certain clubs যেগুলি অল ওভার ওয়ার্ল্ড এর সব স্নেকস এর ভ্যারাইটি নিয়ে ওগুলো ডিসপ্লে করে একবার বানিয়েছিল, একবার ক্রিস্টাল গ্লাসের বানিয়েছিল। so these are not the things you can see in the entire world anywhere, not in a normal day. But these are the things, the innovativeness that makes. But এখন অ্যাওয়ার্ড দেওয়াতে যেগুলো হচ্ছে যে ওই again I'm repeating that, যে বিগ ক্লাবস মেকিং উইদাউট মানে ইনোভেশন কমে যাচ্ছে, দে আর গেটিং মানি, দে আর again in turn নেক্সট ইয়ার আবার ইনোভেটিভ দিচ্ছে। so these are the award, আর পজিটিভ সাইড ইজ দ্যাট ইটস আ কাইন্ড অফ জোকিং ম্যাটার। যে পজিটিভ থিং ইজ যে এখন সব ক্লাব মোটামুটি অ্যাওয়ার্ড পাচ্ছে না, সো দে ডোন্ট হ্যাভ দ্য ফিলিং দ্যাট আচ্ছা আমি পাইনি, বিকজ এখন কোন গণেশের ইঁদুর কার ভালো, যে লক্ষ্মীর পেঁচাটা কার সুন্দর, এগুলো তো অ্যাওয়ার্ড হয়ে যাচ্ছে। তো দিস আর দ্য থিংস। তো ওটা ওই ছোট ক্লাবদের জন্য নো ডাউট একটু হালকা হলো আমার মনে হয় মোটিভেশন। সো অ্যাওয়ার্ডস, ওকে, অ্যাওয়ার্ড শুড বি দ্যাট, পূজা ইজ এ থিং দ্যাট সবাই মন দিয়ে করে না, ওয়েদার ইটস এ বিগ ক্লাব, ওয়েদার ইটস এ স্মল ক্লাব, দে ইনভেস্ট লস মানি, তো ঠিক আছে, মানি ইজ যে যার লিমিটেড দিতে পারে, বাট পিপল ইনভেস্ট দেয়ার মানে ওর টাইম, দেয়ার ইমোশনস, ওদের মাথা সবকিছু ওরা হেল্প করে। সো অ্যাওয়ার্ড মেবি আই ডোন্ট নো ইফ আমি যদি ম্যানেজমেন্টের পাওয়ার হতাম, মেবি আই উড হ্যাভ গিভেন এভরিওয়ান অ্যান অ্যাওয়ার্ড, ঠিক আছে? ওকে, ফার্স্ট অ্যাওয়ার্ড অর সেকেন্ড অ্যাওয়ার্ড অর থার্ড অ্যাওয়ার্ড, মেবি সামথিং ডিফারেন্ট, বাট সবাই জাস্ট বিকজ দ্য এফর্ট দে হ্যাভ পুট ইনটু, ওর জন্য আমি অবশ্যই ওদেরকে একটা অ্যাওয়ার্ড দিই। সো everyone getting an award is never an issue. The issue is the lack of innovativeness nowadays, the lack of innovativeness, and see, everything is interlinked. এখন মানুষের ইন্টারেস্ট কমছে, why shall we blame the modern generation people? ওদেরও দোষ নেই, বিকজ দেখছে আচ্ছা ভাই মন্দির, এই মন্দির তো আমি অ্যাকচুয়ালটা দেখে এসেছি, আমি এখানে এসে কেন দেখি, রাইট? তো এগুলি এসে প্রবলেম হয়ে যাচ্ছে একটু একটু। সো এখন আই ফিল ফর দ্য কারেন্ট জেনারেশন পিপল, অ্যাকচুয়ালি আই ফিল দ্যাট ওরা জিনিসটা কি এক্স্যাক্টলি দুর্গা পূজাটা, হোয়াই দে আর লিঙ্ক টু। আমার অনেক ছোট ভাই বোন, একদম ছোট, যারা অনেক থেকে আমাদের 8-10 বছরের একটা জেনারেশন গ্যাপে, ওরা ভাই পুজোতে এমন কি, এইভাবে না আসলে কি হয়, মানে একটা পুজো মিস হলে কি, বাট মানে ফর মি, আমি অফিসেও অনেক ঝগড়া টগড়া করে পুজোর জন্য শুরু নেই, বিকজ দ্যাট ইজ নট বিকজ অফ এই বছরের পুজোটা কি হচ্ছে, ইটস বিকজ হোয়াট ইট হ্যাজ বিল্ড, মানে হোয়াট ইট হ্যাজ মেড আপ ক্রিয়েটেড ইন, ওই জিনিসটা আই ট্রাই টু ফাইন্ড দোজ থিংস ইন দ্য টুডেজ দুর্গা পূজা। এবার পুজো কোন প্যান্ডেলটা ভালো লেগেছে? পুজো কোন প্যান্ডেলটা মনে হলো যে একটা ইনোভেটিভ টাচ এনেছে, বা এটা এটা চিরাচরিত প্রথা থেকে ভিন্ন করার চেষ্টা করেছে, এবং বড় প্যান্ডেল যদিও করে থাকে বাট ভেতরে একটা কিছু একটা সামথিং নিউ অ্যাড করেছে এবার আগরতলার পুজোতে যতটুকু আমরা দেখেছি। আমার যেটা মনে হচ্ছে, এই আমাদের এটা চিত্তরঞ্জন যেটা করেছে, সরি আই মিন ছাত্রবন্ধু, সরি, হুম। ছাত্রবন্ধু ক্লাব যে পুজোটা করেছে, তো দ্যাট ওয়াজ নট কোনো একটা মন্দির বা সামথিং, এরকম একটা মহল এরকম কিছু একটা বানায়নি, ওরা এক্সট্রাভ্যাগেন্ট কিছু প্যান্ডেলও বানায়নি, নো ডাউট, বাট ভেতরে যে থিমটা ছিল, আই লাইক দ্যাট, যে আগের দিনের এটা থিমটা ওয়াজ লাইক দ্যাট, ইটস নট এ লেডি, ইটস এ লোক, মানুষ, ওর 10টা হাত, ওর 10টা হাতের মধ্যে একটা মধ্যে লেখা আমার ছেলে, আমার মেয়ে, একটা মধ্যে আমার মেয়ে, একটা মধ্যে আমার গাড়ি, আমার বাড়ি, এন্ড নিউমারাস আমার পরিবার, এরকম ও 10টা জিনিস ছিল। এন্ড ওর পায়ের মধ্যে একটা বেরিয়া ছিল আর কি, যেগুলি ওই থাকেন চেইন, হ্যাঁ, হ্যাঁ। চেইন। সো দিস সিগনিফাইজ যে মোহমায়া জিনিসটার মধ্যে যে somehow people are getting engrossed, so they are diverting from the real topic, that what is actually they should do, humanity thing. so এগুলির মধ্যে বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন স্ট্যাচু, বিভিন্ন ইয়ে ছিল, যেগুলো সিগনিফাই করতো যে আমাদের গীতার মধ্যে যেগুলো লেখা আছে অনেক সময়, যে কলিযুগে মানুষ এরকম হবে, ইট উইল বি লাইক 2 শুরওয়ালা হাতি,
No, they will say something, do something, and it's so much মানে reality grounds এ যে the poor will get more poorer, they will be মানে ওদের উপর শোষণ হবে অনেক বেশি. So it's everything was very relatable. So not many, I don't think আমার যতটুকু observation ছিল, not many pandals were bold enough to show that. So ম্যাক্সিমাম জিনিসই ওই ভালো ডিজাইন, এক্সট্রাভ্যাগেন্ট কিছু একটা ডিজাইন বানিয়ে দিল, বা এক্সট্রাভ্যাগেন্ট কিছু একটা লাইট এন্ড সাউন্ড শো করে দিল, ফোকাস অন দ্যাট. বাট যে থিমটা যেটা ছাত্রবন্ধু দেখিয়েছে, দ্যাট ওয়াজ ভেরি গুড টু মি. মেবি দ্য অপিনিয়ন অফ আদার্স মে ডিফার, বাট আমার জন্য ওটা বেশ ভালো. হ্যাঁ, বাকিদের কিরকম লেগেছে? কোন প্যান্ডেলটা ভালো লেগেছে? আই থিঙ্ক আমার তো সবগুলো প্যান্ডেলের নাম মনে থাকে না। লোকেশন বললে হবে, পোলস্টার ক্লাব। একটা করেছিল, পোলস্টার ক্লাবের যে প্যান্ডেলটা ছিল ওটার ভেতরে ত্রিপুরার যে ইউনিক জিনিসগুলো ওগুলোকে ডিসপ্লে করেছিল। আই থিঙ্ক বেশি একটা ইয়ে না, মানে এমন না যে স্ট্রাকচার বা পেন্টিং বানিয়েছে ওরা, আম, ইয়ে লাগিয়ে দিয়েছে, ফ্লেক্স টাইপ লাগিয়ে দিয়েছিল। বাট ওটা দিয়ে অ্যাটলিস্ট কি হচ্ছে যে অনেকে আছে যারা বাইরে থেকে আসে, তো ওরা যখন এখানে আসে তখন ত্রিপুরার যে একটা আইডেন্টিটি আছে বা ইয়ে আছে ওটা ওরা দেখতে পায়। সার্কিট হাউস সবসময় সুন্দর করে, আমার ভালো লাগে ওরা। আর এদিকে লাল বাহাদুর আর রাম ঠাকুর ওরা মানে ট্র্যাডিশনালি পুজোটাকে বজায় রেখেছে। ইনফ্যাক্ট রাম ঠাকুরটাও খুব ভালো হয়েছে। রাত্রেবেলা গেছিলাম আমি, ইট ওয়াজ এ থিম অফ রেড অ্যান্ড ইয়েলো। প্যান্ডালটা পুরো রেড অ্যান্ড ইয়েলো ছিল, সামনে একটা বিশাল বড় হাতি বানিয়েছিল ওরা। তো এটার মধ্যে যেই মানে পুজোর একটা ইয়ে ফ্লেভার রেখে মানে পুজোটাকে অন্য কিছু একটা বানিয়ে দেয়। যেমন তো আদিয়োগিটাও মানে অ্যাজ এ প্যান্ডেল ইট ইজ ভেরি অ্যাট্রাকটিভ। তারপরে ওটার মধ্যে একটু একটু ওরা লাইট শো রেখেছিল। তো আর সবচেয়ে বড় কথা ওটার মধ্যে কি ভিড়! ওই চিত্তরঞ্জন যে মেইন রোড থেকে ওই ইয়ে প্যান্ডেল অব্দি পৌঁছানো, এটার মধ্যে এত ভিড় যে এই ভিড়ের মধ্যে অগ্নিমিত্র আবার 4 বার এসছে আর গেছে আমাদের সাথে দেখা করার জন্য। অগ্নিমিত্র বাড়ি অ্যাকচুয়ালি শহর থেকে এত দূরে যে ও আমাদের সাথে মিট আপ করার জন্য আসতে ওর ভীষণ অসুবিধা হয়। নো এন্ট্রি, এটাও একটা পুজোর খুব বড় পার্ট। 6টার সময় নো এন্ট্রি পড়ে যায়। তো নো এন্ট্রি পড়লে পরে এবার পুজোর সময় আমরা খুঁজে পাই যে অনেকগুলো অলি গলি আছে যেখান দিয়ে শর্টকাটস, যেখান দিয়ে কিনা আমরা অ্যাকচুয়ালি এক জায়গা থেকে আরেক জায়গাতে পৌঁছতে পারি। তো এই অলিগলি সম্পর্কে অনেক বেশি আইডিয়া পাওয়া যায়। আর প্যান্ডেল আমার এত বেশি খুব বড় সড়ক হলো যেমন উষাবাজার এবার করেছে, তো ইট ওয়াজ নো ডাউট গুড, কিন্তু ওই, খুব বড় স্কেলে করে ফেলেছে। কলকাতাতে এটা আরো বেশি দেখা যায়, কমার্শিয়ালাইজেশন যেটা, ওখানে কোটি কোটি টাকা লাগে একটা প্যান্ডেলের মধ্যে। আর ওটার মধ্যে স্পন্সর্স আছে নো ডাউট, কিন্তু আই বিলিভ কি ওটার জন্য লোকালস যারা আছে লোকালসদেরও অনেক টাকা দিতে হয়। ওরা চাক বা না চাক কিছু কিছু একটা এলিমেন্ট অফ প্রেশারও থাকে। আর মানে ওটার মধ্যে এক্সটার্নাল প্রেশার ছাড়াও নিজেরই মনে হয় যে পুজোর মধ্যে টাকা দিচ্ছি না, কারণ সবাই ধর্মভীরু মানুষ, তো এটা খারাপ নাকি কিছু হয়, এরকম আর কি। আর আম, তো এরকমই কিছু কিছু বড় বড় পুজো আছে আগরতলায়, ওরাই প্রত্যেকবার ভালোই করে। কিছু কিছু আছে যারা আগে খুব ভালো করতো। হারাধন শঙ্কর পুজো আমার মনে আছে, ওরা একবার টাইটানিক বানিয়েছিল, ওটা ভেঙে যেত লাইট অ্যান্ড সাউন্ডের মধ্যে। এখন লাইট অ্যান্ড সাউন্ড খুব কম হয়। যুব সমাজে আগে অনেক ভালো ভালো লাইট অ্যান্ড সাউন্ড শো হতো স্বাধীনতা সংগ্রাম নিয়ে, ওই সময়ের যে আমাদের পভার্টি ছিল ওই সময় নিয়ে খুব সুন্দর সুন্দর গান, অনেক ভালো গান আমি যুব সমাজের লাইট এন্ড শো থেকে আমি জানতে পেরেছি, বাংলা গানের কথা। তো এখন আই গেস ওরা চায় যে ক্রাউডটা ফ্লো করুক, ক্রাউডটা দাঁড়িয়ে গেলে পরে ওদের সমস্যা হয়। ওরা এটা বুঝতে পেরেছে যে বাস সিস্টেম যদি করে তাহলে কি হয় যে একটা ক্রাউডই অনেকটা সময় ধরে প্যান্ডেলে আছে। তো ওটা লেস প্রেফারেবল টু কম্পেয়ার টু এ ফ্লোয়িং ক্রাউড, যে মানুষ আসছে যাচ্ছে, তো দ্যাট কভার্স মোর পিপল আই গেস। সো ইয়া, দ্যাটস ইট। প্যান্ডেল আমার প্রত্যেকবারই কিছু স্ট্যান্ডার্ড প্যান্ডেলই ভালো লাগে, ওরাই ভালো বানায়। অগ্নি, কোনটা ভালো লেগেছে সবচেয়ে ভালো প্যান্ডেল, থিম আমার ওয়াইজ, ভালো লেগেছে থট ওয়াইজ? Yes, তো আমার সবচেয়ে ভালো লেগেছে আজাদ হিন্দ সং। তো ওটার মধ্যে বৃদ্ধাশ্রম ছিল, বাট ইট ইজ নট আমার টিপিক্যাল ডিপ্রেসিং লেগেছে ওটা একটু, বৃদ্ধাশ্রম। আজাদ হিন্দ সংগঠনটা ওটাও ভালো, কিন্তু ওটার মধ্যে যেমন একটা বৃদ্ধা মহিলাকে শুইয়ে দিয়েছে, শি ইজ ডাইং, কেন এত বেশি তোমার কেন দেখাতে ইমোশনাল চায়? ব্ল্যাকমেল, বাট নো ডাউট ইমোশনাল ইট ওয়াজ ড্যামেজ। গুড। রাইট, Yeah, রাইট, Azadin was বাট also good. Azadin was also good.
হ্যাঁ, বাট ওটা একটু ডিফারেন্ট ছিল অন্য, কারণ বৃদ্ধাশ্রমে একটা কনসেপ্ট সবসময় প্রতি বছরই কোনো না কোনোখানে থাকে, বাট এটার মধ্যে একটু ডিফারেন্ট ছিল যে ওরা আহ এটা দেখিয়েছে যে আমরা যখন মানে ছোট ছিলাম আর তখন যে পুজো যখন ছিল, তখন আমরা হাত ধরে ধরে বাবা মার সাথে বা দাদু দিদার সাথে পুজো দেখতে যেতাম, ঠিক আছে, হুইচ আই ফাইন্ড ভেরি রিলেটেবল, বিকজ আমি যখন ছোট ছিলাম তখন মহালয়ার সময় অনেক সময় স্কুলের ছুটি পড়তো মহালয়ার আগে, অনেক সময় পড়তো ষষ্ঠী থেকে। তো যখন আহ ছুটি পড়তো মহালয়ার আগে থেকে, তখন আমরা মানে সব কাজিনরা মামার বাড়িতে থাকতাম। তো তখন আমার দাদু বেসিক্যালি সকালবেলা উঠে আহ একদম মহালয়ের দিন 4টের সময় আমাদেরকে সবাইকে জাগাতো। আর তখন আমাদের ইচ্ছাও করতো না, বাট এনিওয়ে তখন উঠে আমরা হাঁটতে যেতাম দাদুর সাথে। তো আমরা অ্যারাউন্ড 3-4 জন কাজিন ছিলাম তখন। তখন আমরা হাঁটতে যেতাম, তখন তখন ওয়েদারও মানে শরৎকালেরই ওয়েদার থাকতো। তো দাদু আমাদেরকে অনেক কিছু দেখাতো যে সকালবেলা দেখো গাছের উপরে শিশির বিন্দু আছে, তো এগুলো আমরা তখন বুঝতাম না, ঠিক আছে, তখন আমাদের মতো আর কি দেখাচ্ছে, এখন আমরা বুঝি যে দ্যাট ইজ মানে সো মাচ ডিফারেন্ট দেন হোয়াট উই গেট টু সি ইন ডে টু ডে লাইফ। তখন আমরা বুঝতাম না, বাট ওই যে কোর মেমোরি গুলো ক্রিয়েট হয়েছে, দ্যাট আই ফিল কি ওরা এটা হাইলাইট করেছে এই প্যান্ডেলের থিমের মধ্যে, যে ওরা দেখিয়েছে যে আগে আমরা ছোটবেলায় এজেড পিপলদের সাথে এই দুর্গাপুজো এনজয় করতাম, বেরোতাম বা ফ্রম মহালয়া এভরিথিং, অ্যান্ড হুইচ ইজ নট প্রেজেন্ট নাও, বিকজ ওরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় সবাই, মানে সবাই বিজি থাকে, বৃদ্ধাশ্রমে থাকে। তো ওই যে ইন্টারেকশন, জেনারেশন ইন্টারেকশন যেটা হতো আগে, ওটা এখন নেই। আর ওখানে অনেক কিছু মানে আরো অনেক কিছু ছিল, মানে বেশ 3-4টে থিম একসাথে করেছে ওরা। একটার মধ্যে ছিল একটা পুরো দেওয়াল ক্লক দিয়ে ভর্তি, তো ক্লক দিয়ে মানে ইটস, আমরা বুঝতে পারি না যে টাইম চলে যাচ্ছে, বাট আমাদের জন্য যেটা খুব লেস সিগনিফিক্যান্ট, এটা ওদের জন্য অনেক বেশি টাইম কনজিউমিং, বিকজ দে ডোন্ট হ্যাভ এনিথিং টু এনজয়। তো ওদের জন্য টাইমটা অনেক স্লো যায়, তো ওটা রিপ্রেজেন্ট করছে ওই ওই পোর্শন অফ দ্যাট প্যান্ডেল। তারপরে আগের সময় একটা জায়গায়, আমরা আগের সময় মা বাবার হাত ধরে ঘুরতাম, এখন বইয়ের হাত ধরে ঘুরি। সময় বদলে গেছে। এটা দ্যাট ইজ অলসো ট্রু। হুম। তো তো এখন তারপরে আরেকটা জায়গাতে ছিল যে আমরা রুট ভুলে যাচ্ছি, বিকজ ওখানে একটা ছিল যে আমাদের যে মানে মাদারলি যে প্লেসেন্টটা ওটা ঝুলছিল উপর থেকে। তো ইটস কাইন্ড অফ লাইক ইট রিপ্রেজেন্টস কি আমরা উই আর ডেভিয়েটিং ফ্রম আওয়ার রুট সো মাচ কি উই হ্যাভ ফরগটেন where we came from. তো অনেক কিছু আহ, ছিল ওই প্যান্ডেলটার মধ্যে, although that was a very small pandal, but it incorporated so many things in that. So and also শার্ট, it got অনেকগুলি শার্ট hmm, ছিল। শার্টের মধ্যে ডক্টরের আইডি লাগানো ছিল, মোস্ট প্রবাবলি হসপিটাল বুঝিয়েছে নাকি বুঝতে পারিনি আমি এত, কিন্তু ওটাও একটা ইউনিক ছিল। ওটা ভালো লেগেছে ওভারঅল, ওই হ্যাঁ থিমটা খুব ভালো লেগেছে। আগে হ্যাঁ আই সেকেন্ড, আমারও ওটাই ভালো লেগেছে। দু রকমের প্যান্ডেল হয় মেইনলি এখনকার সময়, দু রকমের প্যান্ডেল, একটা এক্সট্রাভ্যাগেন্ট বিগ সাইজ প্যান্ডেল কোনো মন্দির বা কোনো একটা পুরনো বিদেশি স্ট্রাকচার, যেমন কোথাও বুর্জ কাল্পনিক কিছু। খলিফা হয়, হ্যাঁ কাল্পনিক ব্যাপার হয়। আর কিছু কিছু হয় থট প্রভোকিং, যেটা দেখে একটা থট প্রভোক হয় যে এটা যদি হয় অ্যাকচুয়ালি আমরা টাইম চলে যাচ্ছে আমাদের, আমরা বাট রিয়েলাইজ করতে পারছি না, বা দাদু দিদা ঠাকুমা ওরা চলে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, একটু মারাও যাচ্ছে, বা ওদের সঙ্গটা আমাদের থেকে ছুটে যাচ্ছে, সেগুলো থট প্রভোকিং এখন কমই দেখা যায়। এবার তো শুধু জাস্ট আজাদ হিন্দি আমি দেখতে পেলাম এরকম কিছু একটা আছে। স্পেশাল মেনশন টু রাইট। শান্তিপাড়া। শান্তিপাড়া এবার এটাকে পুরো ডিস্কো ক্লাব বানিয়ে এত লাইট আর বাবা। শান্তিপাড়া থেকে একটা ভালো কথা মনে হয়েছে, আমি শান্তিপাড়া ঢুকছিলাম ওই সময়, তো একটা লোক অনেকক্ষণ ধরে ওই ডিস্কো, যেটা রাজস্বী বললো, এখন ওটা দেখছিল অনেকক্ষণ ধরে। এরপর ওর পাশের ছেলেটা, ওর পাশের লোকটা বললো চল এবার মন্দিরটা দেখে আসি। ভাই এত কিছু দেখে ফেললাম, আমার মন্দিরটা দেখে কি হবে, পরে চলে গেল ফেরত। দ্যাট ওয়াজ মোর দ্য সেকেন্ড পার্ট। আলটিমেটলি প্যান্ডেলের যেটা হাইলাইট, ওইখানে ওই পুকুরটাই হাইলাইট। এন্ড ইনসিডেন্টালি ওরা মায়াপুর বানিয়েছে। মায়াপুর অন হাই। মায়াপুর নয়। রাইট। ওকে। আর এই পুজোয় আমরা ছোটবেলা থেকে অনেক গান শুনতাম, মাইকে বাজতো, প্রতিটা ক্লাবের সামনে গান বাজতো। সেই গানের কি চেঞ্জ হয়েছে? আগে আমরা কিশোর কুমারের গান অনেক শুনতাম না, হয়তো আমাকে কারো মনে নেই বা এরকম ধরনের অনেক গান শুনতাম, যেগুলো আমরা শুধু পুজোর সময় শুনতাম।
অন্য সময় শুনতাম না। তো এখন গানের মধ্যে হানি সিং এসে গেছে, বাদশা এসে গেছে, কোথাও কোথাও তো অন্য ইংলিশ গান এসে গেছে। সেরকম কি পরিবর্তন দেখা গেছে আর তাতে কি তাই ইম্প্যাক্ট না? হচ্ছে? পুজোর সময় আগে তো ক্যাসেট ছিল, ক্যাসেট সিস্টেম, প্রত্যেকটা গায়ক ক্যাসেট বের করতো, পুজোর সময় ক্যাসেট বেরোতো ওদের। তো ক্যাসেট বেরোলো, ক্যাসেট বিক্রি হলো, সবগুলো ক্লাবের মধ্যে ক্যাসেট কিনলো, বাজালো। তো ওটা একটা মানে পুজো থিমড ব্যাপারে থাকতো। নচিকেতার ক্যাসেট বেরোতো, তারপরে বিভিন্ন ব্যান্ড আছে না, ভূমি, ওদের ক্যাসেট বেরোতো। তো ওগুলো পুজোর সময়ই যত বড় বড় গান, বারান্দায় রোদ্দুর, তারপর নচিকেতার, সব প্রেমের গান। কারণ পুজোর সময় প্রেমটাও একটা বড় ফ্যাক্টর আদার দেন ভক্তি। হুম। তো তোমার এখন কি হয়েছে, এখন এরপরে আমরাও আমাদের সময় ছিল ওই যে ওই ইয়ে তোমার বাংলাদেশি কতগুলি গান ছিল না, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এগুলো সব পুজোর সময় হেমন্ত বেরিয়েছে ফার্স্ট। মুখার্জিরও কয়েকটা গান, হেমন্ত হেমন্ত মুখার্জি। হ্যাঁ। হেমন্ত মুখার্জির পুরোনো গান। হ্যাঁ, ওগুলো মানে যে না আমরা নর্মালি চুজ করি না শুনতে, কিন্তু ছোট থেকে যেহেতু আমরা শুনেছি এর জন্য শুনলে ভালো লাগে ওগুলো। এখন কি হয়েছে, এখন ব্যাপারটা গ্লোবালাইজড হয়ে যাওয়াতে আহ, এক তো আমরা সব গান পাই স্পটিফাই বা ইউটিউবে যখন খুশি চালাতে পারি। আর এখন ওই গরবা অথবা তোমার নবরাত্রি, ওগুলো তো সেম, নবরাত্রি তো সেম টাইমে হয়। তো ওগুলোর অনেক গান এখন বাজানো হয়। এখন তো ইনফ্যাক্ট গরবা ইয়েও হয়, ফেস্টিভ্যালও হয় আগরতলাতে নবমীর দিন। বাঙালি গিয়ে গরবা নাচছে, এটা আমি দেখবো কোনো সময় ভাবিনি। আই গেস দুনুচি নাচ ইজ নট ট্রেন্ডিং এনিমোর। কিন্তু হচ্ছে তো ঠিক আছে, মজা করা হচ্ছে কথা, তো অ্যাজ লং এজ ইটস ফান, দেন আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেইনস। কিন্তু গানের চরিত্র আর গানের টাইপও এখন বদলে গেছে। এখন যেমন ভক্তিমূলক গান, অথবা যেমন আহ, নচিকেতার গান বা হেমন্ত মুখার্জির গান ইজ নট ভক্তিমূলক, কিন্তু ওটা একটা বাঙালির সেন্টিমেন্ট বা কালচারকে রিফ্লেক্ট করে। এখন আছে কোথাও কোথাও আইটেম সং বাজিয়ে দেয়, বা এমন কিছু গান বাজায় যেগুলো কিনা পুজোর সঙ্গে ইট ডাজ নট গো। ঠিক আছে না, পুজোর একটা যতই হোক এটা তো পুজো। তো এটার সাথে খুব বেশি তোমার ফুর্তি হুল্লোড় আলোড়ন করে দিলাম, তো যেমন বললাম শান্তি পাড়া বানিয়ে দিলাম, এটা একটা ক্লাব হয়ে গেল, তাহলে পুজোর এসেন্সটা একটু একটু হলেও চলে যায়। কিন্তু কিছু কিছু ক্লাব আছে ওরা এখনো বাজায়, এই যে একটু ট্র্যাডিশনাল ক্লাব যেগুলো, ওরা ইনফ্যাক্ট এবার আমি দেখেছি, এবার তো মানে গান নাই, এবার সবগুলো জায়গাতেই আইদার চ্যান্টিং হচ্ছে কিছু একটা, ওটাও রিপিটেটিভ, ইটস নট যে ইয়ে, যেমন ওইটা কি আসলো, মডার্ন ক্লাব, শিবনগর মডার্ন ক্লাব। শিবনগর। শিবনগর মডার্ন ক্লাব, মডার্ন ক্লাব। হুম হ্যাঁ, হুম। সারাক্ষণ ধরে ওরা ওটা প্রেম মন্দির বানিয়েছিল না, ওই কি একটা একটা জিনিসই এটা চ্যান্ট করছে করছে। সাম হরে কৃষ্ণ হরে রাম টাইপের সামথিং একটা, জাস্ট টু হ্যাঁ, গিভ দ্য ফিল অফ মথুরা, ওই ও জিনিসটা আচ্ছা। এক্সপেক্ট করা যায়। বাট এটা ওটা রিপিটেড, মানে লুপে ছিল। থিমেটিক। হ্যাঁ, কিন্তু ইটস ইটস ভেরি রিপিটিভ, এটা সেম জিনিসটাই বারবার বলছে। তো যেখানে আজকে এত কিছু এক্সপ্লোর করা যায়, ফ্রিতে পাওয়া যায়, কোনো অ্যালবাম বা ক্যাসেট ট্যাসেট কেনার দরকার নেই, সেখানে আই বিলিভ যে সাউন্ড এফেক্ট বা গানের প্রতি একটা আহ, একটা একটু বেশি মন দেওয়া উচিত। যদিও তোমার এখন খুব কমই হয় যে আমরা কোথাও একটা গান শোনার জন্য আমরা থামলাম, অথবা একটু সময় নিয়ে বসলাম দেখলাম, এটা হয় না। আমরা বেরোলে হাঁটতেই থাকি ম্যাক্সিমাম টাইম, আহ হেঁটে সবগুলো শেষ করাটাই এইম থাকে। কারণ এত কম সময়ের জন্য যাই যে ওই লাক্সারিটা থাকে না যে একটা প্যান্ডেলের মধ্যে আহ, অনেকটা বেশি টাইম কাটালাম, ওটা হয় না আর কি। যদিও আর এটা এখন আমি তো বলবো, এখন তো এই শাজাম আছে না, তো কোনো একটা গান ভালো লাগছে, শাজাম চালিয়ে দাও, ইউ নো দ্য সং দ্যাট ইউ উইল ডাউনলোড, সো হ্যাঁ ইউ হ্যাঁ। ডোন্ট নিড টু স্ট্যান্ড দেয়ার এন্ড হিয়ার দ্যাট। ওটা ঠিক। আই বিলিভ সামহাউ অ্যাক্সেসিবিলিটি বেশি হয়ে আমাদের গানের প্রতি যে ফ্যাসিনেশনটা, যেমন আমার একটা গান আজকে ভালো লাগলো, আমি এটা আজকে 50 বার শুনিলাম, তো আমার কালকে থেকে গানটা ভালো লাগছে না, নতুন গান লাগে। তো ওইরকম। কিন্তু পুজোর ঘোরাটা যেটা, যে পুজোর শহর পরিক্রমা যেটা বলে, ওইটাও খুব ইন্টারেস্টিং। কারণ আমাদের আগরতলা শহরটা এত বড় না যে ওটা কভার করতে আমাদের 3 দিন 4 দিন সময় লাগবে। তো হয় কি, আমরা বিভিন্ন গ্রুপ অফ পিপলের সাথে সেম পুজোটাই বারবার দেখি। তো কিছু কিছু পুজো আছে যেটা 3 বার 4 বার দেখা হয়ে যায়। তো কখনো মা বাবার সাথে যাও, কখনো বন্ধুদের সাথে যাও, কখনো বান্ধবীদের সাথে যাও। তো কখনো ওটা কখনো কিছু বন্ধু আছে যারা লেটে জয়েন করে, ওদের সাথে বারবার যাও আবার। হ্যাঁ, হ্যাঁ। আমার যেরকম রাজস্বী। আমার কথা বলা হচ্ছে, আমি এই ফার্স্ট টাইম আমি অষ্টমী গেছি, এর আগে আমি তোর সময় দেরি করিনি, ডিসক্লেমার। বাট ওটাও হয় সত্যি কথা। কিন্তু সরি, এবার যেমন খুব মেমোরেবল একটা
টাইম ছিল যখন আমরা জাস্ট একটা একটা চায়ের দোকান ছিল, এই চায়ের দোকানে আমরা সবাই বসে আমরা জাস্ট চা খেয়েছি আর আড্ডা দিয়েছি। তো ওটাও বেশিক্ষণ ছিল না, লাইক 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ছিল, বাট লাইক ইট ফেল্ট সো নাইস যে চারিদিকে পুজো হচ্ছে, মানুষজন আসছে যাচ্ছে। কারোর হাতে তো বন্দুক থাকে না আজকাল, আমার হাতেই ছিল। কিন্তু ওই শিংগুলি পড়ে রয়েছে কেউ কেউ। তো খুব একটা মানে আলোড়নের মধ্যেখানে আমরা বসে আছি। তো ওইটা ইন দ্য মিডস্ট অফ কেওস, ওটা মানে ইয়ে ফিলিংটাও ভালো লাগে। আর সবার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, কথাবার্তা অনেক জমে যায়। তো আড্ডা জমতে বেশি সময় লাগে না, দোকানের সব চা তো বোধহয় আমরাই শেষ করে ফেলেছি খেয়ে। তো ইটস এ লট অফ ফান। আচ্ছা, চা নিয়ে যখন কথা উঠেছে, দুর্গাপুজো মানে খাওয়া দাওয়া একটা ইন্টিগ্রাল পার্ট দুর্গাপুজোর। হ্যাঁ, তো সেটা আমাদের সময় শুরু হতো ষষ্ঠী থেকে সপ্তমী অষ্টমী, দেন নবমী অব্দি এক্সট্রিম হয়ে যেত, তারপর আর চলছে না, দেন দশমী বাড়িতে খাওয়া দাওয়া। তা এখনকার সময় খাওয়া দাওয়ার মধ্যে কি পরিবর্তন হয়েছে এখন? আগরতলাকে আমি বলি যে সিটি অফ রেস্টুরেন্টস। এত রেস্টুরেন্ট আছে, ঠিক, রেস্টুরেন্ট এটা আর আমি খুব মেডিসিন শপ, অ্যাপ্রিসিয়েট করি। দুটোই। কারণ রেস্টুরেন্টস আছে না, মানে আমাদের শিলচরে আমি দেখি রেস্টুরেন্টস খুলে কিন্তু মানুষ যায় না, 2 দিন পরে বন্ধ হয়ে যায়। আগরতলা তেমন হবে না, একটা নতুন রেস্টুরেন্ট খুললে মানুষ যাবে, এটার মধ্যে ট্রাই করবে, যদি ভালো না লাগে তাহলে বন্ধ হয়ে যাবে, কিন্তু দে গিভ ইট এ চান্স। তো আই লাভ ইট। হ্যাঁ, এখানে রেস্টুরেন্ট আর ওষুধের দোকান পাশাপাশি আছে আগরতলাতে। এই কারি ক্লাবের ঠিক আগের ওষুধের দোকান আছে। তো এই খাওয়া দাওয়ার মধ্যে কি পরিবর্তন এসছে? এখন তো কমার্শিয়ালাইজ হয়ে গেছে, নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট বেশি হয়ে গেছে, এন্ড আমাদের লোকাল রেস্টুরেন্টও কিছু আছে, বাট কিরকম দুর্গাপুজোর সময় রেট বেড়ে যায়। কোনো আহ, কোনো একটা আইটেমের রেট যদি 100 আলাদা একটা থাকে, মেনু বানায় না, আলাদা একটা আলাদা মেনু বানায় দুর্গাপুজোর পুজো মধ্যে। স্পেশাল। তো খাবার দাবারে কি পরিবর্তন এসছে, কি মনে হয় শোনেন অগ্নিমিত্র? তো, সমীর? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ সমীর, একে একে বলছি, হ্যাঁ। ইনসিডেন্টালি খাওয়া দাওয়ার জিনিসটা যে দুর্গাপুজোর সময় আমরা নর্মালি ডিনার তো আমাদের বাইরে থাকি সবসময়। এটা আজকে থেকে না, এটা প্রবাবলি লাস্ট আমরা যবে থেকে ঘুরছি, মাই মেমোরি যতদিন আছে রাত্রেবেলা থাকে, বিকজ সবাই ঘুরতে ঘুরতে যায়। এন্ড অফ দ্য ডে নাইটে এসে কেউ বাড়িতে রান্না করবে, আমাদের মা বাবারাই হোক বা যে হোক। প্রবাবলি মা বাবাদের জন্য ভালো জিনিস যে মা, যে আমাদের ঘরে যে রান্না করে মা বেসিক্যালি, তো ওদের জন্য একটা দিস ইজ এসকেপ, যে আজকে রান্না করতে হবে না, আজকে বাবাও কিছু বলবে না যে রান্না করতে হবে, বিকজ ইটস নট পসিবল এনিমোর। তো এটা ভালো। তো বাট দ্য থিং ইজ, পুজোর সময় সবাই মানে উই আন্ডারস্ট্যান্ড যে খাওয়া দাওয়া যেরকম বাইরের একটা পার্ট, বাট ইটস নট দ্যাট অফ দ্যাট গ্রেট কোয়ালিটি অলসো। ঠিক, বাট ইটস আন্ডারস্ট্যান্ডেবল বিকজ অনেক বেশি লোড থাকে, অনেক বেশি মানুষ থাকে, এন্ড দে হ্যাড টু মানে ক্যাটার এ হিউজ হিউজ ক্রাউড। সো দিস ইজ এ ফ্যাক্টর। বাট এন্ড এটা আজকের থেকে না, এটা আজকে থেকে, সো দ্যাট ট্রেডিশন ইজ গোয়িং অন, যে পুজোর সময় দাম বেড়ে যায়, কোয়ালিটি একটু কমে যায়, দ্যাট ট্রেডিশন ইজ স্টিল গোয়িং অন। তো ওটাতে কিছু ঈদের হয়নি। কথায় স্পেশাল মেনশন টু কারি ক্লাব, যেটা কিনা এখন উঠে গেছে। তো আমাদের অনেক ক্লোজ টু হার্ট ছিল। কারি ক্লাবের মধ্যে পুজোর সময় একটা ওয়েটিং রুম খুলে, এই ওয়েটিং রুমটাতে ঢোকার জন্য একটা ওয়েটিং রুম আছে। তো ইউ ক্যান ইমাজিন যে এটা কি পরিমাণ ভিড় থাকে। ওকে শোভন বল। তো তো ইনসিডেন্টালি এবার কি হলো, একটা আই জাস্ট আই ওয়ান্ট টু কোট ইনসিডেন্ট। ইনসিডেন্টালি কি হলো, আমরা দুপুরবেলা সিনেমা দেখলাম। এবার এটা প্রত্যেকবার আমাদের থাকে, সপ্তমী ও অষ্টমী যে সিনেমা দেখি আমরা, ঠিক আছে, একটা সিনেমা দেখে লাঞ্চটা করি, একটা স্পেশাল পার্ট, মানে এটা প্রত্যেক পুজোর সময় আমরা বন্ধুরা করি। তো এবার এবং এই যে সারপ্রাইজিংলি প্রত্যেক পুজোতে, দ্য হ্যাঁ, সিটি অফ প্রত্যেক পুজোতে রেস্টুরেন্ট একটা হ্যাঁ একটা একটা থাকে নতুন মুভি আসে সবসময়, মানে পুজো বাংলা। স্পেশাল, তো ওটা আমরা সবসময় থাকে সৃজিতের বাংলা। হ্যাঁ, সৃজিতের মুভি। রাইট। তো হুম। ইনসিডেন্টালি এটা হলো যে সিটি অফ রেস্টুরেন্ট ডিডন্ট হ্যাভ এ রেস্টুরেন্ট যে দুপুরবেলা খাওয়া যাবে, বিকজ দে আর অল বিজি ফর নাইট। আমরা পুরো আচ্ছা, আরএমএস চমনি, পোস্ট অফিস চমনি সবখানে ঘুরে নিলাম, একটা রেস্টুরেন্ট খোলা নেই, জাস্ট খোলা বিকজ আছে, মানে দে আর প্রিপেয়ারিং, ওরা ওই পেঁয়াজ কাটছে, মাংস কাটছে, ওরা মানে চেয়ার রুম রাত্রেবেলার ঠিক জন্য করছে, পুরো রুম ঠিক room করছে, ঠিক করে, হ্যাঁ, কিন্তু খাওয়ার জায়গা নেই। সো দিস ইজ এ দুপুরবেলা। সারপ্রাইজিং থিং, ফার্স্ট টাইম আমি দেখলাম, আমি আর আগে কোনো সময় দেখিনি। বাট তো দিস ইজ এ থিং। আর পুজোর সময় যেটা আমাদের খাওয়া দাওয়ার কালচার, ইয়েস ইটস এ ভেরি মানে আই ডোন্ট নো ইটস এ গুড অর ব্যাড, ইটস নাথিং গুড অর নাথিং ব্যাড। সো ইটস জাস্ট এ থিং দ্যাট আমরা এই জিনিসটা করে আসছি না। এভরিথিং ইন পূজা ইজ নাথিং দ্যাট স্পেশাল, স্পেশাল আমাদের জন্য অবভিয়াসলি, ইটস নাথিং দ্যাট যে এটা করতেই হবে, বা ইটস নট এ রিচুয়াল। আমরা যেটা করে আসছি ইটস ফ্রম দা, আমরা ছোটবেলাতে ডেভেলপ করেছি, যেটা ছোটবেলাতে ডেভেলপ করে, তো উই লিভ দোজ নস্টালজিয়া। আই এম রিপিটিং মাইসেলফ, উই লিভ দোজ নস্টালজিয়া। সো ওই জিনিসগুলো আমরা করি, উই অ্যাগেইন এভরিথিং, খাওয়া দাওয়া সবকিছু উই কিপ অন মেইনটেনিং জাস্ট টু লিভ দোজ মোমেন্টস। পুজোর সময় বসা যায় না, সব হাঁটতে থাকে, মানে তুমি তো হাঁটো 5 জনের গ্রুপ হলে, ইউ এন্ড অফ দ্য ডে ইউ টার্ন ইনটু 2 জন 2 জনের গ্রুপ,
একসাথে সবার কথা বলা যায় না, তো বসে যে আড্ডাটা জমে, যে ইউ গেট ব্যাক, যে এক বছর ধরে যার সাথে একসঙ্গে আমি ডেইলি ঘুরতাম, যার সাথে আমি ডেইলি কলেজ ইন্টারেক্ট করতাম, যার সাথে আমি ডেইলি ক্রিকেট খেলতে যেতাম, ওর সাথে বসে একসাথে বসে কথা বলা, যে এক বছরে কি কি চেঞ্জ আসলো লাইফের মধ্যে, মানে এন্ড যে হঠাৎ করে এক বছর পরে কারোর সাথে দেখা হলো, ইউ ফিল সাডেনলি যে আরে ওর সাথে আমি এতদিন ঘুরতাম, বাট আই থিঙ্ক হি ইজ নো মোর দ্য সেম পার্সন। বাট ওয়ান্স ইউ স্টার্ট টকিং ইউ ফাইন্ড দ্যাট রিলেটেবল। এখন তো আমাদের এমন হয় যে আমরা এতদিন পর দেখা হলে, কি রে ভাই কেমন আছিস, এই জিনিসটাও জিজ্ঞেস করি না, উই জাস্ট কন্টিনিউ ফ্রম ওয়্যার উই লেফট লাস্ট ইয়ার। হ্যাঁ, সো দিস থিংস হ্যাপেন। সো এত ভালো রিলেটেবল বন্ধুদের সাথে থাকি আমরা, এত উই ডোন্ট ইভেন ফিল দ্যাট উই আর অ্যাওয়ে ফর সো মেনি ইয়ার্স, এক বছর দু বছর দেখা হয়নি, আমরা ওই জিনিসটা মিসই করি না। তো ওই আড্ডা দেওয়াটা, বসে গেটিং ব্যাক টুগেদার, ওই ফিজিক্যাল প্রেজেন্সটার সাথে উই এনজয় কোয়াইট এ লট। ওই খাওয়ার রেস্টুরেন্টের সময় কথাটাও বলতে পারি যে পুজোর সময় এই যে ড্রেনের উপর স্ল্যাব ফেলে মেকশিফট রেস্টুরেন্ট বানায় কতগুলো প্যান্ডেল দিয়ে, রাত্রেবেলা 2:30টার সময় এখানে বিরিয়ানি বিক্রি করছে, বিরিয়ানির সাথে এটা কি কাকের মাংস না কিসের মাংস কেউ জানে না, কিন্তু মানুষ খাচ্ছে, কি ক্রেজ এই মাংস খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি এখন যেহেতু ট্রেন হয়ে গেছে আগরতলাতে, এর জন্য অনেক বেশি শহরতলির মানুষ, মফস্বলের মানুষ বেশি আসে পুজো দেখতে আর কি। আর ওদের মানে সেন্স অফ ফ্যাশন এন্ড স্টাইল পুরো আলাদা আমাদের থেকে। ওরা মানে এত চিকচিক সামথিং ওরা পড়বে, ভীষণ একটা মানে ও দেখলে বোঝা যায় যে হ্যাঁ ওরা পুজো দেখতে এসছে, দে আর হিয়ার ফর দ্য রিয়েল ডিল। তো ওরা রাত্র এরকম যতটাই হয়ে যাক ওরা খাচ্ছে পোলাও, তো 10 টাকার পোলাও, 15 টাকার, 20 টাকার পোলাও, ওটাই এখন 60 টাকার পোলাও, এরকম আর কি। এরকম দেখে দেখে বড় হয়েছে। কোভিড এর পরে আমি বলবো যে এসব অনেক কিছুই একটু সাবডিউড হয়ে গেছে। যে আমাদের খাওয়ার মধ্যে এখন অনেকটা ফুড বিহেভিয়ার একটু চেঞ্জ হয়েছে, বিকজ আমাদের এজের সাথে সাথে একটু ম্যাচুরিটি এভরিওয়ান হ্যাজ। রাজস্বী বাদ দিয়ে সবাই মোটামুটি এখন ওই একটু জাঙ্ক ফুড একটু অ্যাভয়েড করে, ওই রাস্তাঘাটের খাওয়াটা ও এখন অ্যাভয়েড করবে, ও সব খেয়ে নেবে। তো এটা আছে। এসব কি তো সর্বভোগ। এই জন্য একটু চেঞ্জ হয়েছে। অমনিভোরাস। ঠিকই। ছোটবেলায় আমরা যে এই 10 টাকার এগ রোল ছিল, রাস্তার সাইডের এগ রোল, ওইটা ওই তখন বাবাও একটু মাঝে মাঝে খেতে দিত, নট অল দ্য টাইম। একটু বড় হয়েছে পরে আর দেয়নি। তো বাবুর্চি যখন থেকে খুলেছে, যখন এগ রোল বিকেম এ প্রিমিয়াম লাইক ফুড, যে হ্যাঁ এগ রোলও খাওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে কিনতে হবে। আগে তো এগ রোল, চিকেন রোল এগুলো রাস্তার সাইডেই খাওয়ার রাস্তার জিনিস ছিল, সাইড, এগুলো হ্যাঁ। কেউ, হ্যাঁ এগুলো কেউ রাইট। রেস্টুরেন্টে ঢুকে খায়নি। তো কিন্তু তারপরে বাবুর্চি কেম অ্যান্ড চেঞ্জ দ্যাট। ওটা পুজোর রিলেটেড না মেমোরিটা, কিন্তু বাবুর্চি যখন ফার্স্ট টাইম খুলেছে আর 1 টাকায় এগ রোল দেওয়া শুরু করেছে, আই হার্ড দ্য লাইন ওয়েন্ট টিল পোস্ট অফিস চমনি। তো এর জন্য এগ রোলের ক্রেজ তখন থেকেই মানে ওটা শিফট হতে শুরু করেছে আর কি। তো আমার যেটা মনে হয় যে যত আমাদের মিডল ক্লাস আর টু ওয়েল টু ডু হতে শিখেছে বা ইয়ে করেছে, এত আমরা একটু বেটার আউটিং প্লেস, একটু বেটার অ্যাম্বিয়েন্স, একটু বেটার খাওয়ার কোয়ালিটি, খাওয়ার প্রাইস, আই ডোন্ট থিঙ্ক এনিবডি লাইক বদার্স অ্যাবাউট ইট। একটু বেশি হলেও মানুষ খাবে না এমন না। তো দে ক্যান অ্যাফোর্ড ইট অ্যান্ড দে ডু গো আউট অ্যান্ড ইট। তো পুজোর সময়টা আরো ইনফ্লেট করে দেয়। আর সবচেয়ে বড় কথা, পুজোর সময় রেস্টুরেন্ট যতই খুলুক, রেস্টুরেন্টে শর্টেজ থাকেই। কারণ পুজোর সময় 9:30 থেকে 10টা রাত্রেবেলা সবার খিদে পায়। আর কি, এটা কোনো রেস্টুরেন্ট এখানে খালি থাকবে না, তোমার গিয়ে ওয়েটিং রুমে ওয়েট করতেই হবে। বাট দের ইজ নো আদার ওয়ে, কারণ তুমি যদি একবার বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে খাবার খেয়ে আবার বেরোনো ইজ নট অ্যান অপশন। তো তোমার বাড়িতে যাওয়া যাবে না, বাড়িতে গেলে আর বেরোতে হবে না। তো এর জন্য তুমি বাইরে থাকতে হবে, তুমি যা খুশি খাও, তো লাগলে চানা খাও, কিন্তু পেট পেট ভরুক না ভরুক দ্যাট বিকাম সেকেন্ডারি। সো ইয়া, ফুড ইজ মাচ রিলেটেড টু পুজো, পেট তো পুজো। আমার 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 ক্ষেত্রে আমারটা একটু বেশি নস্টালজিক, কারণ বিকজ আমাদের যখন ছোটবেলা থাকতাম তখন আমাদের বাড়িতে মানে পুজোর 3 দিন রান্না হতোই না। মানে আহ, লোকনাথ বাড়ি থেকে খাবার প্রসাদ অর্ডার দেওয়া হতো, তো ওখান থেকে ভোগ নিয়ে আসা হতো, এবং ইট ওয়াজ লাইক ইট উড ফিড দ্য লাঞ্চ অ্যান্ড দি ডিনার। তো এন্ড আর আই শুড আমাদের অ্যাড ওখানে যে লোকটার বাড়ির ভোজটা খুব টেস্টি, যারা ট্রাই করনি খুবই ওদেরকে ভালো, বলতে হবে। খুবই খুব ভালো, খুবই টেস্টি। ওটার ভাতের কোয়ালিটিটা এত ভালো যে রাতে ইউ ক্যান কিপ ইট ফ্রম আফটারনুন টু নাইট অ্যান্ড ইট উইল নট গেট স্পয়েলড। তো তো এরকম থাকতো। তো আমাদের বাড়িতে আহ, এটা হতো যে খাবার আনা হতো, অ্যান্ড উই ইউজ টু গো আউট উইথ কাজিনস অর ফ্যামিলি একদম ছোটবেলা। তো আমরা বাইরে যখন যেতাম তখন বাবা মা বলতো আচ্ছা ঠিক আছে, মা তো বেশি যেত না বাট বাবার সাথে আমরা যেতাম। তো তখন শঙ্কর হোটেল খুব ফেমাস ছিল, এই নেতাজির নেতাজি
ক্লাবের এখন তো ওখানে। তো ওখানে দুটো শঙ্কর হোটেল আছে, শঙ্কর হোটেল, নিউ শঙ্কর হোটেল। আদি আদি তিনটে হ্যাঁ, তিনটে নিউ এখন শঙ্কর একটা, তিনটে আদি তিনটে আদি শঙ্কর, আর নিউ একটা নিউ শঙ্কর, নিউ আদিত্য, শঙ্কর হোটেল। হ্যাঁ, তিনটে। তো এখন ফুড কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে, বাট তখন এরকম হতো যে শঙ্কর হোটেলের জন্য লাইন, মানে ইউ হ্যাভ টু টেল দেম ইন দি ইভিনিং কি আমরা আসবো, রাতে 11টা হোক 12টা হোক, তো আমাদের লাইন লিখে রাখি, মানে সিরিয়াল নাম্বার, ডাক্তারের লিস্টের মতো। তো এরপরে আসলে যদি আমরা ওই টাইমে যেতে পারতাম না, বাট উই ইউজ টু লাইক গো দেয়ার লাইক উইদিন হাফ এন আওয়ার টু 1 আওয়ার টাইম। তো ওখানে গিয়েও লাইন দিতে হতো, আর ওখানে খাবারটা খুব টেস্টি ছিল। আর তো তখন অনেকের কনসেপ্ট ছিল, মানে আমাদের বাঙালি যেহেতু খাবারের প্রায়োরিটি অনেক বেশি, তো আমরা নন ভেজটা খাই মানে পুজোতে। বাট তখন অনেকে ছিল যারা একটু মানে নাক সিটকাতো। তো তখন আমরা বলতাম যে ঘরের মেয়ে, তুমি তো দুর্গা মাকে ঘরের মেয়ে বলো, তো ঘরের মেয়ে যখন ঘরে আসে তখন তো মাছ মাংস রান্না হবে, রাইট? তো তুমি যেদিন চলে যায় ওই দিন একটা মাংসের ঠ্যাং কিনে নিয়ে এসে বলো, এটা হোয়াট ইজ দ্যাট কনসেপ্ট। তো এটা অনেকগুলো মেমোরি আছে, তো হুইচ ইজ নট দেয়ার এনিমোর, মানে ওইরকম ভাবেনি। আর যেহেতু আমরা তখন অনেকগুলো রেস্টুরেন্টে যেতাম, যেটা আমাদের ট্রেডমার্ক রেস্টুরেন্ট ছিল, যেমন বললাম যে আহ, উম, আহ, ইসে ছিল, অভিষেক ছিল তখন, তারপরে শঙ্কর হোটেল ছিল। তো এগুলো এখন নেই, তো উই কান্ট রিলেট ইট, বাট দেয়ার আর লট মোর তো নিউ অপশনস কিন্তু টু এবারও এক্সপ্লোর আমরা রাইট নাও। খেয়েছি তো ওগুলো তো এবার যে আমরা খেলাম, এটা কি নাম ছিল, একটা ছোট হোটেল কিন্তু খাবার ওয়াজ রিয়েলি গুড। কি নাম ছিল, জনতা হোটেল নাকি কি জনতা নাম? হোটেল, হ্যাঁ, এটা হ্যাঁ, ওটা ওটা অনেক মডেস্টেন, পুরনো হোটেল। মডেস্টেন। মোটরসি মোটরস্ট্যান্ড জনতা মোটরসি হোটেল। হ্যাঁ, ইটস নট হ্যাঁ, লাইক খুব পশ বা কিছু ইয়ে নর্মাল বেঞ্চিতে খাওয়া, কিন্তু আমরা এবার খেয়েছি আমি, রক্তিম, অগ্নিমিত্র, কারণ ওই মেনলি জায়গা পাচ্ছিলাম না অন্য রেস্টুরেন্টে। কিন্তু খুব ভালো লেগেছে আমার খাওয়াটা। ডাল ভাত, নর্মাল সবজি, আলু ভাজা, বোধহয় মাছ ছিল। কি মাছ আসলো, মাছ ছিল একটা, পাবদা মাছ নাকি? কাতলা, কাতলার আই থিঙ্ক পাবদা। কাতলা আর পাবদা, মানে খুব একদম পেট ভরে খাওয়া। আর কোন রকম এটার রিচ মধ্যে, না। হ্যাঁ রিচ না যে একেবারে খেয়ে পেট খারাপ হয়ে যাবে, ওরকম না। তো ইট ওয়াজ লাইক ভেরি এনজয়েবল। আচ্ছা। আর সে থেকে মনে হলো, ও যখন বললো যে মাংস খাই আমরা পুজোর সময়, তো আমি থাকি বাইরে, আমরা সকলেই ত্রিপুরার বাইরে অলমোস্ট থাকি বা পড়াশোনা করেছি, বা এখনো চাকরির কারণে আমরা বাইরে আছি। যখন অবাঙালিরা যখন জিজ্ঞেস করে দুর্গাপুজোর সময় তোমরা ননভেজ কেন খাও, হাউ ডু ইউ এক্সপ্লেন দ্যাট টু দেম? আই গেস আমাদের পুজোর কনসেপ্টটা ওদের থেকে আলাদা। আমাদের যেই আই থিঙ্ক পৃথিবীতে কেউ এভাবে পুজো করে না যে ঠাকুরকে আমরা ঘরের মেয়ে বলে ভাবি। তুমি যদি হ্যাঁ। বিসর্জন দেখতে যাও দশমী ঘাটে, ইউ উইল লিটারালি সি যে ঘরের যারা বউ, যে এখানে বাড়ির পুজো হয়, ঘরের যারা বউ ওরা দুর্গা ঠাকুরের প্রতিমাটাকে ধরে ওরা কাঁদতে থাকে। টু দেন ইটস লাইক এরকম যে ঘরের মেয়ে এসেছিল এন্ড ঘরের মেয়ে এখন চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। তো মোর দেন দ্য সেন্স অফ ডিভোশন বা ওয়ার্শিপ, দের ইজ জাস্ট লাভ অ্যান্ড মাদারলি লাভ। যে ঘরের মেয়ে আর বাড়ির বউয়ের কাছে কিন্তু ঘরের মেয়ের জন্য বাকিদের কাছে ইটস লাইক দাদা দিদি বা ইয়ে মানে এরকম আর কি, একটা সেন্স অফ ওনারশিপ থাকে। আমাদের বাড়ির মানুষ এত ঠাকুর এক্স্যাক্টলি। ইনঅ্যাক্সেসিবল, ওদের পাওয়ার জন্য তপস্যা পুজো করতে হবে কিছু না। ঠাকুর নিজেই আসে বছরে একবার বাড়িতে, 3 বছর 3 দিনের 4 দিনের জন্য থাকে, তারপরে চলে যায়। তো এর জন্য এটা অনেক বেশি সেন্স অফ ফেস্টিভ্যাল দেন মানে এরকম আর কি, যে সেন্স অফ পায়াসনেস, যে হ্যাঁ স্যাক্রিফাইস করতে হবে অত ওটা। আমার কাছে মনে হয় যে ওটা একটা বড় রিজন যে আমরা এটাকে সেলিব্রেট করি, যে দুর্গা ঠাকুরের আশাটাকে আমরা সেলিব্রেট করি ইন টার্মস অফ আওয়ার ট্র্যাডিশন এন্ড কালচার, নট ইন টার্মস অফ ডিসকো লাইটস। কিন্তু ওর জন্য খাওয়া দাওয়াটা একটা ইন্টিগ্রাল পার্ট। আর আই থিঙ্ক আমাদেরও বাড়িতে অনেকেরই বাড়িতে আমিষ খাওয়া হয় না, যেটা হয় এটা বাইরে হয় রেস্টুরেন্টে। আমরা মানে আমাদের বয়সী ছেলেরাই করে। সৌমেনের কথা মতো আমরা তো বুড়ো হয়ে গেছি, তো ইয়াং ছেলেমেয়েরা করে। তো তো আমাদের বাবাটা আবার আমার এখনো বাড়িতেও মাছ মাংস, আমার বাড়িতেও মাছ মাংস হয়, তো আমার কোনো ইয়ে নেই। না না, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে তোমরা কেন, কারণ বাইরে তো ম্যাক্সিমাম নবরাত্রি ফলোয়ার, তো ওখানে 7-9 দিন ভেজ, পুরো ভেজ। তো তোমরা যেহেতু দুর্গা ঠাকুরকেই পুজো করো, কেন নন তোমরা ভেজ তো নন? নন ভেজ। হ্যাঁ, রাইট, এটা বলা তো মনে হয়েছে, আমি যখন কানপুর ছিলাম তো ইউপিতে, তখন আদিত্যনাথ নবরাত্রির সময় বেসিক্যালি মাংসের বাজার বন্ধ করে দেয়। আই থিঙ্ক ইন দ্য নর্মাল কোর্স অফ টাইমও বাঙালি অনেক বেশি নন ভেজ খায় কম্পেয়ার টু এনি আদার কমিউনিটি, নর্থ ইন্ডিয়ান কমিউনিটি, ইভেন সাউথ ইন্ডিয়ান কমিউনিটি, না? হ্যাঁ,
কিন্তু মুখে ভাত হয় মাছ ভাত দিয়ে, হুম রাইট? হ্যাঁ, যেমন এক্সাম্পল, এটা মানে প্লেস লোকেশন ওয়াইজ এক্সাম্পল, আগরতলাতে ভেজ রেস্টুরেন্টস খুব কম, প্রায় নেই বললেই চলে। বাঙালির কাছে ভেজ খাওয়া মানে খাওয়াই না, তাই না? ভেজ খাওয়া ইজ লাইক ভেজ বিরিয়ানি। It does not exist. Does not exist. Which does not exist, yes. আচ্ছা, সেক্ষেত্রে ভেজ নন ভেজ ডিবেটটার জন্যই বলছি, এক্ষেত্রে বিভিন্ন নানা এরিয়াতেও ডু ইউ থিঙ্ক দ্যাট এটা একটা বাঙালি আইডেন্টিটির উপরে ইম্প্যাক্ট হচ্ছে? আমরা মোর ওয়েস্টার্নাইজড হয়ে যাচ্ছি বা মোর নর্থ ইন্ডিয়ান হয়ে যাচ্ছি, ওরিয়েন্টেড হয়ে যাচ্ছি, যেখানে আমরা আমাদের পোশাক ডিউরিং দুর্গা পূজা হয়ে যাচ্ছে মোর ওয়েস্টার্নাইজড, অ্যান্ড খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে নর্থ ইন্ডিয়ান স্টাইল, অ্যান্ড সামওয়্যার উই আর লুজিং দ্য বেঙ্গলি আইডেন্টিটি দ্যাট উই বিলং টু। এটা কি মনে হচ্ছে? Um, কি আছে না, আমরা বাঙালিরা ব্যবসা তো ভালো করি না, তো এর জন্য আমাদের প্রোডাক্টও এত বেশি পপুলার হয় না। তো আমাদের বেঙ্গলি কোনো ভালো কাপড়ের ব্র্যান্ড, ওটা নর্থ ইন্ডিয়াতে তুমি হার্ডলি কোনো দোকান পাবে, কিন্তু তুমি মান্যবরের দোকান সবখানে পাবে। তো খাওয়া দাওয়ার ব্র্যান্ড বলো তুমি, আহ, যাই বলো, তো এদিক দিয়ে দেখতে গেলে আমাদের এটা ঠিকই, যে আমাদের যে ট্র্যাডিশনাল ধুতি, পাঞ্জাবি, অথবা তোমার ধরো পাজামা পাঞ্জাবি, ওটাও মানে অনেকে পরে। তারপরে তুমি ধরো আমাদের যে ঝোলা ব্যাগ থাকে, শান্তিনিকেতনী ব্যাগ, ওগুলো আজকাল এত বেশি মানে আমি যদি চাই আমি কিনতে পারবো না এখন মার্কেটে গিয়ে, কারণ এখানে পাওয়াই যায় না, যদিও এটা একটা বাঙালি। হ্যাঁ, তো এর জন্য এটা একটা ঠিকই, কিন্তু ওটা কনসিয়াসলি আমরা যারা এটা বুঝি, এটা কনসিয়াসলি এটাকে ফাইট করে একটু ইনকনভিনিয়েন্স হলেও, ধরো whenever you visit কলকাতা, you buy something that is related to Bengali। তুমি ইনফ্যাক্ট বেঙ্গলি লিটারেচারের কথাও বলবো, ওটাও ইন দ্য রিসেন্ট টাইমস ইট হ্যাজ গন ডাউন এ লট। তো তোমার এগুলোকে একবার মাইন্ডফুল হয়ে ওই তোমার থেকে জুনিয়র যারা আছে, যদি কারো বাচ্চা টাচ্চা থাকে, ওদেরকে এটা শেখানো, অ্যাডাপ্ট করানো। কারণ আমাদের যেই বেঙ্গলি সেন্স অফ কালচারটা, ওটা আই বিলিভ except Dravidian, I think one of the best in all of Indian subcontinent, including Chinese civilization also। আমাদের বেঙ্গলির যে হিস্টোরিক্যাল গ্রোথ, এটার যে রেকর্ডস, আমাদের হিস্ট্রি, তারপরে আমাদের যাই বলো তুমি, কবিতা, গান, রবীন্দ্রনাথ, সবকিছু মিলিয়ে আমরা অনেক অ্যাহেড, উই ওয়্যার ভেরি মাচ অ্যাহেড অফ আওয়ার টাইম। আনফরচুনেটলি এখন আমরা একটু ল্যাগিং বিহাইন্ড হয়ে যাচ্ছি। কিন্তু তুমি যদি প্রবাসী বাঙালিদেরকে দেখো, ওই প্রবাসী ঘরকন্যা বলে একটা ব্লগ আছে, এটা বেসিক্যালি হাউস ওয়াইফদের ব্লগ, কিন্তু আমিও দেখি। তো এটার মধ্যে মানে একজন মহিলা, উনি নিউ ইয়র্কে থাকে, নিউ ইয়র্ক না, আমেরিকাতে কোনো একটা জায়গাতে থাকে। তো ওদের এখানে একটা বেঙ্গলি কমিউনিটি আছে, ওরা এত সুন্দর করে পূজা করে, মানে ইউ ওন্ট বিলিভ। ওরা প্যান্ডেলটাও ইনফ্যাক্ট নিজেরা বানায়, প্যান্ডেলটার জন্য ওরা কোনো এরকম না মিস্ত্রি টিস্ত্রি হায়ার করে নিলো, অথবা বাইরে থেকে কোনো লেবার নিয়ে আসলো, যাদের সাথে পুজোর কিনা কোনো সম্পর্ক নেই। ওরা প্যান্ডেলটা নিজের হাতে, যারা হাজবেন্ডরা, ছেলেরা, ওরা বানায়। মেয়েরা ভেতরের ডেকোরেশন, ডিজাইনিং সবকিছু নিজেরা করে। ভোগ টোগ তো নিজেরা বানাই, শাড়ি পরে তখনকার সময় মতো, ওই দুনুচি নাচ হয় এখানে। বাংলা থেকে বড় বড় শিল্পী ওইখানে নিয়ে গিয়ে ওরা প্রোগ্রাম করায়। অনেক বড় বড় শিল্পী যায় এবার, যেমন ইয়ে গেছে, শ্রীকান্ত আচার্য গেছে। তো ওদের এখানে সেন্স অফ লাইক বিলঙ্গিং টু এ বেঙ্গলি কমিউনিটি অনেক বেশি, মোর দেন তুমি এখানে দেখবে যে ইভেন ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গাতে মানে এত বেশি ইয়ে করে, মানে আন্তরিকতার সাথে হয় না আর কি। কমার্শিয়ালাইজ, যেটা বলেছো, কমার্শিয়ালাইজ হয়ে গেছে। আর বড় কথা কি, তুমি যদি সোশ্যাল মিডিয়াতে ভিউজ পেতে চাও, তাহলে তুমি এমন একটা কিছু পোস্ট করবে যেটা কিনা বেশি মানুষ রিলেট করবে। আর বেশি মানুষ তো নর্থ ইন্ডিয়াতেই আছে, তো এর জন্য নর্থ ইন্ডিয়াটা অনেক বেশি পপুলার হচ্ছে। ওটা মানে হচ্ছে অর্গানিক্যালি ওটা হয়ে যায় আর কি আলটিমেটলি। তুমি একটা বাঙালি কিছু লিখে দিলে, তোমার এটা, তুমি দেখো না বাংলা ব্লগার কয়জন আছে যারা বাংলায় কথা বলে। এই যে এখন আমরা বাংলায় কথা বলছি, তুমি দেখবে ম্যাক্সিমাম যারা বেঙ্গলি পডকাস্টার, ওরা বাংলায় কথা বলে না, ইংলিশও বলে না, ওরা হিন্দিতে কথা বলে। তো হিন্দিতে মানে ওদের রিচটা ব্লগার, আগরতলার ব্লগাররা, হ্যালো দোস্তো আজ হাম খানা খানে যা রে, এরকম বলে। আগরতলার ওদের ব্লগ মানে 40 জন 50 জন ওদের সাবস্ক্রাইবার, কিন্তু ওদের ইচ্ছে আছে যে হ্যাঁ এটা আমার যাতে বেশি রিচ পায়, জন্য বাংলা কথা বলে না। সবাই ফ্লাইং বেস্ট। ওরা মন্টুর চপটাকেও হিন্দিতেই বলে।
हाँ, हेलो दोस्तों, ये मंटू का चौक है। So it's really sad. অ্যাগেন হ্যাঁ, তো আমি ওই জিনিসটা ট্র্যাডিশন নিয়ে যে বলছে আমাদের জামা ধুতি পাঞ্জাবি সামথিং, সো ঠিক আছে, ওটা যতটুকু রাজস্বী বলছে একদম আই এগ্রি উইথ দ্যাট, যে নর্থ ইন্ডিয়ান পিপল আর মোর ইনফ্লুয়েন্স। এক তো ওদের মেজরিটি ওরা, বিকজ এখানে মেজরিটি ওরা। আর আমরা যতটুকু ভাবছি বেঙ্গল ইজ জাস্ট স্টেট ইন ইন্ডিয়া, রাইট? নর্থ ইন্ডিয়া বলে একটা ইজ টোটাল জোন। সো অবভিয়াসলি ওদের অনেক বেশি পপুলেশন, ওদের ইনফ্লুয়েন্স বেশি, ইটস নো ডাউট। এন্ড অ্যাগেন এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর আমার মনে হয় না যে সাম থিংস যেরকম ধুতি পাঞ্জাবি, আজকালকে ডেটে প্যান্ট শার্ট, সো ইটস কোয়াইট ইজিয়ার টু ওয়্যার এ প্যান্ট শার্ট দেন গোয়িং, মানে দেন ওয়্যারিং এ ধুতি, রাইট? মানে আমি আজকে তো ডেটে বলছি না ধুতি পাঞ্জাবি পরে অফিস যাও, আমি বলছি ধুতি পাঞ্জাবি স্পেশাল ওকেশনসে পরো, লিস্ট পরাটা জানো। আমাদের একটা হ্যাঁ, বন্ধুর বিয়ে অ্যাটলিস্ট হয়েছে, ও ধুতি পরতে পারে না, না, আমরাও আমরা পারি না, ও কেউই পারি না, পরাতে আমরা কেউই পারি না, আমরা কেউই কেউ পারি না। পারি না। তো এগুলো মানে শেখা দরকার। না, হ্যাঁ লেটস সে ওই জিপ ওয়ালা ধুতি থাক, বাট অষ্টমীর দিন অঞ্জলির সময় অ্যাটলিস্ট ধুতি পরে তো আমরা যেতে পারি। হ্যাঁ, অবভিয়াসলি যেতে পারি। ইটস এ গুড বছরে একটা আইডিয়া। দিন 2 ঘন্টার সময়, ব্যাস। দ্যাটস এ গুড থিং, উই ক্যান অ্যাডপ্ট। হ্যাঁ, এটা ভালো জিনিস। ফতুয়া, আই থিঙ্ক ফতুয়া পরে সবাই অঞ্জলি দিতে যখন ইনফ্যাক্ট যায়। দিস থিং দিস থিং আগরতলায় মাইট বি মিসিং, বাট ইউ গো টু কলকাতা, ইউ হ্যাঁ, উইল ফাইন্ড দিস। সো কলকাতার এই জিনিসটা আমি এটা প্রথমেই বলেছি যে কমিউনিটি পুজো, কমিউনিটিতে ওরা ডেডিকেটেড, ওরা আমাদের মতো এই প্যান্ডেল হপিং এ বেরোয় না, বেরোয় হয়তো এক দুটো, বাট ওরা কলকাতাতে কমিউনিটির জন্য একটু খুব কঠিন ডেডিকেটেড। হবে। হ্যাঁ, আগরতলাতে আমরা যারা বেঙ্গলি কমিউনিটি, আমরা তো কি বলবো, বেসিক্যালি উদ্বাস্তু। তো আমাদের যে সেন্স অফ বিলঙ্গিংটা, ওটা নিয়ে আমরা সবসময় একটু ক্রাইসিসে থাকি। আমরা দেখাতে চাই মানে আমরা কলকাতার বেঙ্গলির মতো, কলকাতা। কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইস্ট বেঙ্গলের থেকে এসেছি। তো এর জন্য ওয়্যার ডু উই বিলং, এই জিনিসটা নিয়ে আমাদের মনের মধ্যে সবসময় একটা আইডেন্টিটি ক্রাইসিস থাকে। আর আই বিলিভ দ্যাটস নট ব্যাড। তুমি দেখবে লক্ষ্য করে আগরতলার বাঙালিরা অনেক বেটার হিন্দি বলে কম্পেয়ার টু কলকাতার বাঙালি। কারণ আমরা যে বড় হয়েছি, আমরা এত হার্ড অ্যান্ড ফাস্ট মানে বেঙ্গলি অ্যাটমসফিয়ারে বড় হইনি, যে আমরা কিনা মানে অন্য কিছু অ্যাডপ্টই করতে পারবো না। এর জন্য আমরা যখন বাইরে যাই চাকরি করতে, আমাদের অনেক সোজাও হয় অন্য কমিউনিটির সাথে মেশা। আমি নিজে দেখেছি, এই আমার এখানে আমার কোম্পানি তো অনেক বাঙালি ছেলে ছিল, কলকাতার বাঙালি। ওরাই থাকতো ট্রেনিং এর সময়, যে ওরা যে অন্য কারোর সাথে গিয়ে কথা বলবে বা ইয়ে করবে। তো ওদের যে ক্লোজ নিট কমিউনিটিটা, ওটা একদিকে যেখানে ঠিক ওরা বেঙ্গলি কালচারটাকে বেশি প্রিজার্ভ করছে আমাদের তুলনায়, কিন্তু আই থিঙ্ক উই হ্যাভ টু বি ওপেন টু আদার পিপল অলসো, লিস্ট যে হ্যাঁ ঠিক আছে আমি অ্যাডাপ্টিবিলিটি কমে তোমারটা। যাচ্ছে, অ্যাডাপ্টিবিলিটিটা কমে যাচ্ছে ওটার থেকে। হ্যাঁ, ওদের অ্যাডাপ্টিবিলিটিটা একটু কম, ওরা একটু বেশি মানে অর্থোডক্স আর কি আমাদের কম্পারিজন। তো ওটাও একটা ফ্যাক্ট। হ্যাঁ, অগ্নিক কি বলছো? হুম, তো আই এগ্রি, মানে ও রাউশি আর সৌমিন যেটা বলেছে আমি কমপ্লিটলি এগ্রি করি, বাট নর্থ নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল তুমি যদি দেখো, তাহলে সাউথ বেঙ্গলে কিন্তু এখনো মানুষের প্যান্ট শার্ট পরেই অঞ্জলি দিতে যায়। যেটা ক্লোজলি ট্রেডিশনাল কথা বলছে, ওটা নর্থ বেঙ্গলে বেশি দেখা যায়। ঠিক নর্থ আছে। বেঙ্গলে বেশি আর আছে। হ্যাঁ, নর্থ বেঙ্গলি বেশি আছে, এবং ক্লোজ নিট কমিউনিটি যেটা ওই যে হোয়াট ইউ মেনশন কি, ওরা ওদের ক্লোজ নিট কমিউনিটি আছে, মানে দে কান্ট মিক্স ওয়েল, ওটাও নর্থ বেঙ্গলের ওদের জন্যই প্রবলেম হয় মিক্সিং সাউথ তো বেঙ্গল। সো নর্থ বেঙ্গল মানে দার্জিলিং টার্জিলিং, ওইখানে এত বেশিও বেঙ্গলি কালচার নাই বোধ হয়। মানে হ্যাঁ, নর্থ কলকাতা, হ্যাঁ নর্থ কলকাতা অ্যান্ড সাউথ কলকাতা, ট্রু। সাউথ কলকাতা, রাইট। হ্যাঁ, ট্রু ট্রু ট্রু। তো যার জন্য সাউথের যারা সাউথ কলকাতায় যারা আছে, দে ক্যান মিক্স very well, and they also don't care about their tradition to that extent. And on top of that, মানে এটা বলবো না যে they don't care, they obviously there are some people who care and they want to preserve the Bengali culture, but they are more western ঘেঁষা। তো এখন কামিং ব্যাক টু দ্য ওয়াই উই ডোন্ট হ্যাভ দ্য ট্রেডিশন, আমাদের এখন ধুতি পরার প্রচলনটা একদম কম। ইটস বিকজ ইংরেজরা আসার আগে পুরো বেঙ্গলটা দে ওয়ার ভেরি মাচ ট্রেড বেসড। তো বি ইট ফ্রম উডেন ওয়ার্কস, যারা কাঠের ব্যবসা করে, ফ্রম মেকিং শিপস টু টেক্সটাইলস, মসলিন যেটা ছিল ওটা বেঙ্গলেই তৈরি হতো তখন, এবং ইট ওয়াজ ওয়ার্ল্ড ফেমাস। তো ওটা যখন ব্রিটিশ দে ওয়ান্টেড, অ্যান্ড because it was a trade based center, britishers wanted to set their capital to Kolkata at that time because it was so thriving and prosperous. But when they wanted to dominate the position, they came and broke all the textile mills,
they broke their hands and fingers and everything. So they basically destroyed the overall trading capacity of the Bengal. তো এখন কি হয়েছে, আফটার ইন্ডিপেন্ডেন্স নর্থ নর্থ ইন্ডিয়া and South India was not that much influenced by Britishers, and that is why still ওখানে স্পাইস ট্রেড থেকে শুরু করে ওদের যে ট্রেডিশনাল কালচারটা ওটা এখনো অনেকখানি প্রিজার্ভ আছে, বিকজ দে ডিড নট অ্যালাউ দি ব্রিটিশার্স টু চেঞ্জ দ্যাট। তো ইন্ডিপেন্ডেন্সের পরে নর্থ ইন্ডিয়াটা অনেকটা ডেভেলপড হয়ে গেছে, and because the focus was of the Indian government was properly focused on the northern sides, and South India already had their own traditions intact during that period, they didn't get affected to that extent. But আমাদের এই যে বেঙ্গল এরিয়াটা, they did not have that much focus, তো ওই জন্য যে ট্রেডটা যেটা হারিয়ে গেছিল, they did not get like improved over time. বাট এখন বাংলাদেশে তুমি যদি যাও, তো বাংলাদেশে দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইজ ভেরি থ্রাইভিং। ওয়াই? বিকজ দে নো দেয়ার ওন হেরিটেজ অ্যান্ড কালচার ওয়াজ ডিপেন্ডেন্ট অন দিস বেসিক ফ্যাব্রিকেশন ইন্ডাস্ট্রি। রাইট? তো এখন বাংলাদেশের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ওটা ওয়ার্ল্ড ওয়াইডে খুবই মানে জনপ্রিয়, ফ্রম কাতার, ইউএই থেকে শুরু করে ইভেন ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ প্রচুর ট্রেড হয়, and that is actually booming their economy. So they know like where to put the pressure for improvement. Whereas West Bengal এর মধ্যে এখন করাপশন বলো বা যাই বলো, ওটার জন্য এখন যেখানে অ্যাকচুয়াল ফোকাস করার দরকার ওখানে না করে আমাদের অনেক অন্য কিছুতে, যে which I will not mention here, অন্য কিছুতে ফোকাস করা। ফাইন। সো ক্লোজিং স্টেটমেন্টে বলবো, দুর্গাপুজো চলবে, আবারও আসছে বছর আবার হবে। ওকে, নিশ্চয়ই আসছে বছর আবার হবে। ডেফিনেটলি। ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের যদি এই এপিসোডটি ভালো লেগে থাকে নিশ্চয়ই শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের সাথে, আপনাদের বন্ধুদের সাথে, বন্ধুদের স্কুল গ্রুপে, হোয়াটসঅ্যাপে, কলেজ গ্রুপে শেয়ার করে দেবেন, এবং নিশ্চয়ই জানাবেন আপনাদের মতামত, কীরকম লেগেছে আপনাদের এই এপিসোডটি। আরও ভবিষ্যতে আপনারা কীরকম এপিসোড দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না।